রেডিও দিনরাত ঘড়ির কাঁটা। এখন সময় দুপুর ৩টা। রেডিও দিনরাত 93.6 FM। আড্ডা বাজ। ওয়েলকাম। আপনি শুনছেন রেডিও দিনরাত 93.6 FM। ঘড়ির কাঁটায় সময় এখন এক্স্যাক্টলি বিকেল 3টা এবং প্রত্যেক শুক্রবারের বিকেলবেলার নিয়মিত আড্ডার আয়োজন আড্ডা বাজ নিয়ে ফিরা কিন্তু হাজির হয়ে গেলাম। এবং আড্ডা বাজে সাধারণত যেটা করি, আমরা একটু আড্ডা মারি, গল্প গুজব করি এবং আমার সঙ্গে স্টুডিওতে দারুণ কিছু বন্ধুরা থাকেন যাদের বন্ধুত্বের গল্প আমরা একসঙ্গে শুনে ফেলি এবং তাদের সঙ্গে সেই গল্প আড্ডায় আমরাও মেতে উঠি। বন্ধুত্বের নানান রকমের রং দেখি, বন্ধুত্বের গল্প শুনি, উত্থান পতন, বাড়া কমা, বন্ধুত্বের মধ্যে রাগ অভিমান সমস্ত কিছু নিয়ে আমাদের আড্ডাবাজ কিন্তু টুকটুক করে চলতেই থাকে। এবং আমি গত এক সপ্তাহ ধরেই বলছিলাম যে এবারের আড্ডাবাজটা একটু বেশি অন্যরকম, একটু স্পেশাল, একটু আলাদা। কেন সেটা আমি এক্সপ্লেইন করিনি, সেই এক্সপ্লেনেশন ক্রমশ প্রকাশ্য কেন আজকের আড্ডাবাজ অনেক বেশি স্পেশাল। যদি আপনি আমাদের সঙ্গে আজকের আড্ডাবাজে জয়েন করতে চান তাহলে দুটো রাস্তা আপনার জন্য। আপনি চাইলে আমাদের ফেসবুক লাইভটাতে জয়েন করতে পারেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রেডিও দিনরাত 93.6 FM। সেখানটায় আসলেই আপনি একটা ঝকঝকে থকথকে লাইভ দেখতে পাবেন। সেই লাইভে আপনি কমেন্ট করে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন, অথবা চলে আসুন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0177770769, 0177770769, রাইট? সো খুব সহজ উপায়। এবং এখনও অন স্ক্রিনে খালি আমাকেই দেখা যাচ্ছে। আমরা আমাদের গেস্টদের কাছে আজকে যাই, দেখি আজকে কারা কারা আছেন আমার সাথে। হ্যালো। হ্যাঁ, মাইক্রোফোন অন, সবাই কথা বলতে পারবে। না বলো। আচ্ছা, ওয়েলকাম টু দ্য শো। আর একদম প্রথমেই ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা একটু ইয়াটা শুনে আসবো, পরিচয়টা। নাম কি করছি এখন? আচ্ছা, আমার নাম আনিকা নাওয়ার ফাগুন। আমি বর্তমানে এমএস করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। আর আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি ফিদার বোন মানে আমার বোন? জি। আচ্ছা, তারপর? ফাহমিদা ইয়াসমিন, জাস্ট গৃহিণী। ও আনিকা আমার মেয়ে, ফিদা আমার ছেলে। আমরা আজকে একটা পারিবারিক আড্ডাবাজ। আমি সবসময় একটা কথা বলি আমার রাতের শোতে, সেটা হচ্ছে যে থাকে না যে পৃথিবীতে তো একটাই সম্পর্ক এক্সিস্ট করে বলে আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। এবং আমি সবসময় লিসনারদেরকে একটা কথাই বলি, যদি তুমি তোমার বাবা মা ভাই বোনের সবচেয়ে ভালো বন্ধু হতে না পারো, তাহলে তোমার পারিবারিক সম্পর্ক বা ফ্যামিলি রিলেশনশিপটা খুব বেশি ভালো থাকবে না, অসুস্থ হয়ে যাবে, কেমন একটা মারকাটারি অবস্থা হবে। তো সেই জায়গা থেকেই আমাদের আজকের আড্ডাবাজ। আজকে আমি এইটা যে কথাটা বলি সেটা আমি বিশ্বাস করি, তা প্রমাণ করার পালা। আমার ফ্যামিলি যে আমার সবচেয়ে বড় ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের বন্ধু, এবং এনা যে সবচেয়ে ভালো বন্ধু, আজকে পুরো আড্ডাবাজে সেই গল্পটাই হবে। সো চলো, তোমার কাছে কেন মনে হয় তোমার মা তোমার সবচেয়ে কাছের বন্ধু? কেন মনে হয় এটা তো আসলে মানে ওভাবে করে কোনো কারণ বলতে পারবো না। মানে দেখে আসছি যে কোনো প্রয়োজনে বা যে কোনো আমার কথা শেয়ার করার ক্ষেত্রে মানে সবার ফার্স্টে আমার মায়ের কথাই মনে আসে যে হ্যাঁ, আম্মুকে এটা বলি, এই জিনিসটা বললে আম্মুকে বললে শান্তি লাগবে, আম্মুকে বললে সমাধান দিতে পারবে। এই জিনিসটা, এটা মানে কোনো রিজন নাই, এটা মনে হয় এমনি ন্যাচারালি জিনিসটা চলে আসে যে হ্যাঁ ঠিক আছে, মায়ের সাথে শেয়ার করা। কিন্তু ন্যাচারালি তো বাপ মায়ের সঙ্গে সবকিছু শেয়ার করা যায় না, অনেক ধরনের ঝামেলা ক্রিয়েট হয়। এই সব কিছু অবস্টাকেল মেইনটেইন করেও তারপরও কেন মনে হয় আম্মুর সঙ্গে শেয়ার করা যাবে? এটার ক্ষেত্রে আমি বলবো যে মায়ের ভূমিকাটা অনেক বেশি থাকে। কারণ একটা মানে সন্তান যখন ছোট থাকে তখন তো সে সবকিছু ঠিক মতো বুঝবে না, সবকিছু জানবে না। তো তাকে ফ্রি করার যে বিষয়টা বা তাকে একটা যে আছে একটা গণ্ডির ভিতর থেকে বের করা বা পৃথিবীটাকে চেনানো, যেটাই বলো না কেন, সেটা কিন্তু মাই সবার থেকে আগে করে। মায়ের কাছ থেকে সে সবকিছু শিখতে পায়। তো আমার মনে হয় যে এটা যখন মা আমাকে এই জিনিসটা শিক্ষা দিবে বা মা যখন আমাকে অ্যাসিওর করবে যে হ্যাঁ আমি আছি, তোমার কোনো ভয় নেই, বা আমি আছি, আমাকে ট্রাস্ট করো, যে কোনো প্রবলেম আমি তোমার পাশে আছি, তখন জিনিসটা ন্যাচারালি ন্যাচারালি চলে আসবে যে হ্যাঁ তাহলে মা আমার সবচেয়ে ভালো বন্ধু।
আচ্ছা, কখনো কি কোনো কিছু শেয়ার করে ঝামেলায় পড়তে হয়েছে? হ্যাঁ, এটা তো টুকটাক হয়, হ্যাঁ মানে সেটা না। ওই বলে না যে বলো বলো অসুবিধা নাই, বলো কিছু হবে না, তারপর বলার পরে সর্বনাশ হয়েছে, এরকম না, কখনো না, হয়েছে? সর্বনাশ হয় না, কিন্তু তখন আমার মায়ের যে জিনিসটা হচ্ছে যে টেনশন করে, তো মা হ্যাঁ, তো হ্যাঁ, টেনশন তো করবে, তখন হয়তো বা আমার সাড়ে সর্বনাশ হয়ে যায় না, কিন্তু তার সাড়ে সর্বনাশ হয়ে তার গেছে। হ্যাঁ, নাইস। আমার মেয়ের কি হবে, আচ্ছা, এটা যে হলো, এটা এখন কি হবে, এই তারপর জিনিসটা। থেকে কিছু মনে হয় না যে আচ্ছা মানে এটা যে আম্মুকে বলবো টেনশন করে না প্রেশার উঠায় ফেলে, এরকম মনে হয় নাই? কিছু কিছু ক্ষেত্রে যখন তখন সেই কথাগুলো শেয়ার করি কি করি না, না করলে কিভাবে কি করি? আচ্ছা, তখন সেই কথাগুলো শেয়ার করি। এখন যদি বলা যায় যে এই যে পারিবারিক সম্পর্ক হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা এখানে চলে আসে, হয়তোবা কিছু আছে যে আম্মুকে বলা যাবে না, অনেক বেশি টেনশন করবে, তখন আমার ভাই আছে। আমি আচ্ছা। বলি যে আমার মা যেমন আমার ভালো বন্ধু, আমার ভাইও আমার সবচেয়ে ভালো বন্ধু, বলে যে বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমার এমন কোনো কিছু নাই যে আমি শেয়ার করি না, এবং ও বলতে সেখানে ফিদা। মানে যথেষ্টই আমি একজন লাকি পার্সন, আমি বলতে পারি যে আমি আমার পরিবারের সাথে সবকিছু শেয়ার করতে পারি। হয় মা যদি বেশি টেনশন করে, আমার ভাই। আচ্ছা, শো তো শুরুতেই শেষ হয়ে যাচ্ছে। ও নো। আচ্ছা বলো, এবার তুমি বলো, তোমার কেন মনে হয় যে তোমার মেয়ে তোমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারে? মানে এই ফ্যামিলিটা ফ্রেন্ড হইলো কিভাবে তোমার কাছে? আমি শুরু সেই থেকে তো ছিল না। স্বাধীনতা দিয়ে দিছি, আমি সেই স্পেসটা দিয়ে রাখছি যে যেখানেই যাই হোক না কেন আমাকে এসে বলবে। ইভেন কেউ যদি প্রপোজ করে সেটাও আমাকে এসে বলবে, এবং বলেও। আচ্ছা, তারপর তুমি কি করো? আমি ওইটা নেগেটিভ বলে নেগেটিভ বলে দেই, এবং এই নেগেটিভ করতে করতে ওর জীবনে প্রেমেই আসলো না। পারফেক্ট হয় না, আমি বলি যে না এটা হবে না। আচ্ছা, এটার এই আজকে আমরা অন এয়ারে, তোমার কাছে পারফেক্ট ছেলের সংজ্ঞা কি? এখনো সময় আছে, পারফেক্ট না তো, এখন পর্যন্ত প্রেমহীন মরুভূমির জীবন কাটাচ্ছে, তোমার কাছে পারফেক্ট ছেলের সঙ্গে কোন টাইপের ছেলে আসলে তুমি বলতে ঠিক আছে? ওর যে যখন মানে প্রপোজ গুলি আসছে, তখন ও এটার জন্য কি বলবো সময় নাই এটার, এবং যারা আনে তারাও তখন এটার জন্য উপযুক্ত না। আচ্ছা, হ্যাঁ, মানে এখন সময়টা মিলে নাই আর কি। সময়টা মিলে নাই। এখন যদি সেরকম কেউ আসে, যে, আমার যেমন পছন্দ, কি বলবো, পছন্দ তো ছেলের হিসাবে মানে অবশ্যই মেরিটোরিয়াস হইতে হবে, একটা ভালো চাকরি থাকতে হবে, যে কোনো থাকতে হবে, কিন্তু আমার মেয়ে যাবে বিদেশ, তার জন্য তাকে ছাড় দিতে হবে। এই মিলে এখন আমার মনে হয় আমি মেয়েটার বিয়ে দিতে পারবো না। এইটা কি তোমার খুব দুঃখের বিষয় যে মেয়েটার বিয়ে হচ্ছে না? সেটা তো অবশ্যই, এটা পরে বলবো, এটা পরের সেগমেন্টে বলবো, এখন না। আচ্ছা ঠিক আছে, এটা তোলা থাকলো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মেয়ে এইটা হলো বন্ধু, মানে এই জন্যই আমার সাথে মানে হ্যাঁ, আমি জানি যে আমার আচ্ছা, সাথে তোমার কাছে কি কখনো মনে হয় না যে তুমি যদি এত বন্ধু না বানাইতা, একটা দুটা প্রেমও করতে পারতো? মনে হয়, কিন্তু ভুল করতো, সিলেকশন ভালো ছিল না। আচ্ছা, না ভুল করি তো মানুষ শেখে, ও তো ভুল করার সুযোগটাই নাই। না, মানে ও যে এত প্রেম করতে পারলো না, ও কিন্তু এখনো শিখলো না ভুল মানুষ কোনটা। তো ও তো আমাকে এসে বলে, তুমি সেই ফ্রেন্ডটাকে দিলা না কেন যে প্রেম করে শেখো ভুল কোনটা? এটা হয় নাই, আমি কি বলবো, ও তো আমাকে এসে বলে আমি আমি বলি যে না এটা তো এটা এই সমস্যা, সে সময় মেনে নেয়। ও যদি না মেনে নিত তাহলে একটা কথা ছিল। হ্যাঁ, এইটাও কথা, মানে তুমি সবকিছু মেনে নিছো মেনে কেন? নিছে। আমি বলছি যে না এটা এরকম সমস্যা, একটার বাড়ি বরিশাল, তো একটার বাড়ি। আচ্ছা, ওকে না নেভার মাইন্ড। হ্যাঁ, যাক, তো ওইরকম একটা না একটা দেখা যায় নেগেটিভ থাকে, দেখা দিয়ে আমি যে এটা তো এই নেগেটিভিটি, তো ওইটা মেনে নেয়। তো তা এখানে তো আমার জোর করে যে আমি ধরে রাখছি তা না, আমাকে এসে বলে, আমি বলি এটা এই পজিটিভ ও এই নেগেটিভ, এখন তুমি চিন্তা করো, তো ও নিজেই সরে আসে। নিজে সরে আসে। আচ্ছা, হ্যাঁ, তাহলে শুনি কেন তুমি এত তাড়াতাড়ি সরে আসো? না, এত তাড়াতাড়ি সরে আসি বিষয়টা সেটা না, মানে এমন না যে না, আম্মুকেও আমি কি বলে এটাকে কনভিন্স করার চেষ্টা যে করি নাই, সেটা কিন্তু না। আচ্ছা, হ্যাঁ, কনভিন্স করার চেষ্টা করছি যে হ্যাঁ, কনভিন্স হয় না। না কনভিন্স হয় না বলতে যে না আম্মু হ্যাঁ দেখো এটা বা ওইটা যেটাই হোক, যেটা ভালো আছে তো ওগুলো আনি। পরবর্তীতে দেখা যায় যে মানে হয়তোবা জিনিসটা আমার দিক থেকেই হচ্ছে না, আচ্ছা, বা আমারই হয়তোবা দোষ থাকে, যে কারণে জিনিসটা আর আগায় না। মানে সেটা মা 7 দিন আগে বুঝে, তুমি 7 দিন পরে বুঝি। এই জন্য যে বলে যে এখন কেন নাই কনফিডেন্স নাই, যে ট্রাস্ট কনফিডেন্স ওটাই তো নাই, যে এখন আমি যদি হ্যাঁ মনে হয় যে আচ্ছা হ্যাঁ ছেলেটা ভালো, মানে থাক ভাই দরকার নাই, আবার কোন প্যাচে পড়ে যাব, এই হচ্ছে বিষয়গুলো এরকম হয় আর কি, যে এখন আর কি ওই কনফিডেন্সটাই নাই। মানে একটা ভয়ানক কমপ্লেক্স একটা প্রবলেম এটা, মানে ওই কমপ্লেক্সিটির মধ্যে আমরা পড়ে আছি এখন। শোয়ের শুরুতে আজকে একটা কমপ্লেক্সনের মধ্যে চলে গেলাম,
যে ঠিক কি হবে কি হবে না সেই যাবতীয় একটা বিরাট রকমের প্রবলেম। একটু ফেসবুক লাইভের কমেন্টে যাব। অয়ন বিশ্বাস লিখেছে এমবি কিনে দাও, দেখতে পাচ্ছি না। তুমি রেডিও টিউন করে শোনো, তাইলে এমবি লাগবে না। সুমাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিলশাদ চৌধুরী লিখেছে আন্টি আর আপুকে দেখে অনেক ভালো লাগছে। ওকে, অসিত চক্রবর্তী অনেক লিখেছে হরিরামপুর মানিকগঞ্জ থেকে, হাই ভাইয়া কেমন আছেন, অসাধারণ লাগছে দেখছি, শ্রীকৃষ্ণ জন্ম অনুষ্ঠানে আছি। আচ্ছা। সেরেনা খাতুন লিখেছেন হাই হ্যালো। শায়লা জাহান লিখেছে আপু আর আন্টিকে সালাম দিও, ফিদা দিয়ে দিলাম। অসিত চক্রবর্তী অনেক লিখেছে ভাইয়া পুজোতে আছি। তুমি পুজোতে বসে থেকে রেডিও শো দেখতেছো? ও দ্যাটস সো সুইট। সামিন মুস্তাসিম দীপ লিখেছে আসসালামু আলাইকুম আন্টি, আসসালামু আলাইকুম আপু, এইটা বেশি সেরা হচ্ছে ভাইয়া, ওয়ালাইকুম সালাম। ডু শেয়ার ইট, এই শেয়ার করে দাও, তাহলে আরো বেশি সেরা হবে। কারণ এই মজার আড্ডাগুলো এগুলো হচ্ছে একলা দেখে মজা পাওয়া যায় না। আর যারা মনে করো ফ্যামিলি ক্যান বি ফ্রেন্ডস, আজকের আড্ডাবাজ তোমাদের তাদের জন্য একদম বেশি করে। আচ্ছা, কোথায় যেন ছিলাম, কি যেন বলছিলাম? এখন আর কনফিডেন্স পাই না, এখন সলিউশন কি? এই যে কনফিডেন্স ব্রেক করে দেওয়া হলো শুরু থেকে, এখন এটার সলিউশন কি? এখন সলিউশন যা আছে আমরা আনবো, ও দেখবে, পছন্দ হলে ও হবে না। আর কি করবো, ওর তো আর ওইদিকে মনেই নাই, এখন আর খুঁজেই আনবে না, এখন আমারই খুঁজে দিতে হবে। হ্যাঁ, তো এই টাইম আছে, সেটা বললাম না, ওই টপিকে পরে আসা দরকার মনে হয়। আচ্ছা, হ্যাঁ, যে সেই সময়টা আছে কত। আচ্ছা ওকে, তাহলে আমরা ওই টপিকে পরে আসি, যতটা তোলা থাকলো টপিকটা মনে থাকবে আমার কাছে। আচ্ছা, এবারে যাই। ঠিক কবে থেকে তোমার কাছে মনে হলো তুমি সবকিছু শেয়ার করতে পারো, তোমার মা তোমার সবচেয়ে কাছের বন্ধু, যে কোনো প্রবলেমে এইখানটায় আসা যায়, কবে থেকে সেটা মনে হওয়া শুরু করলো? একদম লাইন তো মানে এখন দিতে পারবো না যে হ্যাঁ এই জায়গা থেকে, তবে যদি খুব হয় তাহলে বলতে পারি যে ধরো কলেজ স্কুল থেকে, হ্যাঁ স্কুলে, হ্যাঁ স্কুলে ওই তখন আর কি ওই বোধটা আসে নাই যে হ্যাঁ বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড, ওই টাইপের জিনিসটা তখনও বুঝতাম না। তখন মনে হতো যে হ্যাঁ মাকে বলতে হবে, সবার আগে মাকে বলতে, আমার ফ্রেন্ডশিপের জন্য না, মানে মাকে বলতে হবে। এটা আসলে কি কারণে সেটা তখন আমার ভিতরে নাই। ওই যে বললা যে কবে থেকে বুঝলাম, এটা আমি বলবো যে কলেজে যখন একটু টিনেজ লাইফটা থেকে, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। শেয়ার তো আমরা সবাই করে আসছি, ভয় পেয়ে করি বা স্বাভাবিক নিয়ম ভেবে করি, সেটা করি, কিন্তু বন্ধু হিসেবে কনসিডার করা, বন্ধু হিসেবে কনসিডারটা আমি বলবো কলেজ থেকে। কি রকম কলেজ থেকে কেন সেটা বলতে গেলে বলতে হবে যে কলেজ লাইফটা আমার আসলে তেমন বেশি কোনো বন্ধু হয়নি। আচ্ছা, হ্যাঁ মানে যে কোনো কারণেই হোক তেমন বেশি আমার বন্ধু নাই কলেজ লাইফে। তো তখন দেখা গেছে যে মানে কিছু তো শেয়ার করতে হবে মানুষের সাথে বা কিছু একটা, তখন আমার কলেজে যা হতো বা যেটাই হোক না কেন আমি আম্মুর সাথে শেয়ার করতাম। ওই যে ওই সময় আসলে ওভাবে গভীরভাবে চিন্তা করা, ওই সময় আসলে জীবন নিয়ে একটু চিন্তা করা যে হ্যাঁ আমাদের ফ্যামিলি সম্পর্কটা কেমন, অন্যান্য ফ্যামিলির সম্পর্কটা কেমন, এই যে এগুলো বুঝতে বুঝতে তখন আসলে বোঝা যে না মানে উই আর নট নর্মাল ফ্যামিলি, মানে ইন জেনারেল বাংলাদেশে যে নর্মাল ফ্যামিলি আছে, কারণ আশেপাশে অনেকেই শুনতাম যে হ্যাঁ এই সমস্যা হচ্ছে, আম্মু এই করতেছে, আম্মু ওই করতেছে, তখন আমার খুব অবাক লাগতো যে হ্যাঁ আম্মু এটা কেন করবে, আম্মু আমাকে বুঝবে না, আমি যেটা পছন্দ করি আম্মু এটা বুঝতেছে না। তখন আমি বুঝলাম যে না তাহলে এটা আমাদের ফ্যামিলিতে জিনিসটা আছে এবং আমরা লাকি, এবং এটা সব আমি বলতেছি না একমাত্র আমার ফ্যামিলিতে, উই আর দ্য লাকি ওয়ান্স যাদের এরকম ফ্যামিলি ফ্রেন্ড হয়েছে আর কি। যাই হোক, তো তখন আসলে এই জিনিসটা নিয়ে গভীরভাবে চিন্তা করা, তখন থেকে আসলে মা যে বন্ধু এই জিনিসটা রিয়েলাইজ করা, মানে শেয়ার করা হয়তো আগে থেকেই, বাট রিয়েলাইজেশনটা সেখান থেকে। এটা কি কোথাও একটা গিয়ে সেই ওই দেয়ালে পিঠ থেকে গেল বলে চিন্তা করলাম, মানে তোমার কি মনে হয় কলেজে তুমি ফ্রেন্ড পাইলে তোমার এই রিয়েলাইজেশনটা একটু পরে আসতো? না, সেটা না, কারণ আমি এই জিনিসগুলো নিয়ে আগে থেকেই মানে চিন্তা করি যে একটা জিনিস যদি বলি আমার সম্পর্কে, টিনেজ যে বিষয়টা, হ্যাঁ টিনেজ টাইমে যে একটা মানসিক পরিবর্তন আসে, এই জিনিসগুলা নিয়ে আমি খুব মানে আগ্রহী ছিলাম, ইন্টারেস্টেড ছিলাম যে কি ধরনের পরিবর্তন বা কি, তো এগুলা নিয়ে আমি পড়াশোনা করতাম বা এই সম্পর্কগুলো আমি জানতাম। তো আমি ওই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করতাম যে হ্যাঁ কোন দিকে গেলে প্রবলেম ক্রিয়েট হতে পারে, কোন দিকে গেলে ঠিক থাকতে পারে, যেহেতু একটা ভালনারেবল টাইম টিনেজ। তো ওই টাইমে ওই সময় আসলে এগুলা কথাবার্তা করতে করতে আমি জিনিসগুলা জানতাম যে হ্যাঁ মানে একটা ফ্রেন্ড থাকা দরকার, বা মায়ের সাথে বা ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। এই জানার থেকে আসলে হয়তোবা রিয়েলাইজেশনটা তখনই আসতো, কিন্তু হয়তোবা মানে কি বলবো এটাকে,
বয়সটা একটু কম ছিল। হ্যাঁ বয়সটা কম ছিল, এই 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 ধরনের আর কি। দেখো আমি বলি যে রিয়েলাইজেশন তখন আসছে, কিন্তু আম্মুর সামনে প্রকাশ করছি কবে জানো? কবে? ফেসবুক যখন আসছে তখন। কখনো সরাসরি আম্মুকে বলা হয় না যে আম্মু তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার অনেক ভালো বন্ধু। ফেসবুক পোস্ট। হ্যাঁ ফেসবুক পোস্ট, হ্যাঁ। আচ্ছা। কিন্তু অনেকে বলে যে হ্যাঁ ফেসবুকে পোস্ট দিয়ে কি হবে, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমি বলি যে এটা খুব দরকার আছে। আমি তো সরাসরি আম্মুকে বলতে পারতেছি না, আমার তো এটা মানে আমার এটাকে কি বলবো, একটা ন্যাচারাল একটা বাংলাদেশি ছেলে মেয়েদের একটা স্টেরিও থাকে যে হ্যাঁ খুব সব সময় আসলে সবকিছু বলতে পারবো না। আমি কিন্তু তোমাকেও প্রকাশ করি না যে আমাদের ফ্যামিলিতে যেটাই হোক না কেন। তো ফেসবুক পোস্টটা যখন আসলো তখন কিন্তু আমি আসলে প্রকাশ করতে পারতেছি যে হ্যাঁ আচ্ছা লিখে দিলে অত বেশি লজ্জা লাগে না, সামনাসামনি বলতে যত লজ্জা লাগে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কাহিনী। তো তখন আসলে প্রকাশ করে যে হ্যাঁ ইউ আর আম্মু বন্ধু, ইম্পর্টেন্ট। হ্যাঁ। ওকে, সো দুটো ব্যাপার অনেক বেশি নোটিস করার মতো। একটা হচ্ছে যে ফেসবুকে লিখে কি হবে, এই অনেকেই থাকেন, আমার অনেক শ্রোতা বন্ধু আছেন এখানে যাদের কাছে মনে হয় ওই একদিন মা দিবস করে কি লাভ, একদিন বাবা দিবস করে কি লাভ, একদিন বন্ধু দিবস করে কি লাভ। বিশেষ করে আমরা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি, আমরা এত বেশি যান্ত্রিক যে ওই একটা দিন না থাকলে আমরা একটা দিনও সেলিব্রেট করতাম না। ওই একটা দিন আছে বলে অন্তত একটা দিন আমরা সেলিব্রেট করি, একটা দিনই অন্তত পালন করি। ওটা না থাকলে 365 দিন একই রকম থাকতো, কিচ্ছু চেঞ্জ হতো না, সব একরকমভাবে চলতো। এক। আর নাম্বার 2 হচ্ছে একটু আগে আপু একটা কথা বললো যে আমি তখন থেকে বোঝা শুরু করলাম উই আর নট নর্মাল, মানে এই ঘটনাগুলো নর্মাল না। বাট দ্য ফ্যাক্ট ইজ দিস ইজ দ্য নর্মাল থিং, যেটা হচ্ছে না। অধিকাংশ পরিবারে যেখানে বাবা মা সন্তানের বন্ধু হতে পারছে না, সেটা একটা অস্বাভাবিক পরিবার। দ্যাট ইজ নট নর্মাল। এবং এখন ওই অ্যাবনর্মাল জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে। আমি জানি না এখন কতজন বাবা মা দেখছেন এই আয়োজনটা। যদি আপনি বা আপনারা বন্ধু করতে না পারেন আপনার সন্তানকে, তাহলে কিন্তু পরিবারটা খুব ভালো থাকবে না, সুস্থ থাকবে না। বি আ নর্মাল ফ্যামিলি, বি দ্য ফ্রেন্ড। আপনার সন্তানকে আপনি না বুঝলে কেউ বুঝবে না এই পৃথিবীর। এবং তখন থেকেই সে দুঃখ বোধ এবং ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশা নিয়ে একটু একটু করে বড় হবে, যেটা হয়তো আমরা হচ্ছি না। ওকে, আমাকে সবাই জিজ্ঞাসা করেন আপনি সবসময় ভালো কীভাবে থাকেন। একটা বড় ইনফ্লুয়েন্স হচ্ছে আমার ফ্যামিলি, এই জন্য আমি সবসময় ভালো থাকি। কারণ আমি জানি আই হ্যাভ এ প্লেস যেখানে আমি শান্তি পাবো। সো আমার সব অশান্তি থাকলে আমি ওইখানে গিয়ে চুপ করে বসে থাকি, বাস হয়ে গেল। যদি আপনার সেই জায়গাটাও না থাকে, অশান্তি তো আপনার থাকবেই। আচ্ছা চলো এবার যাই তোমার কাছে। অনেকগুলো কথা উঠে আসলো, সেটা হচ্ছে যে ওই একটা সময় থেকে বুঝতে পারা বন্ধু এবং তার আগে থেকেই সব কিছু শেয়ার করা। তুমি কেন এইভাবে করে গ্রো আপ করলা, বা অন্যরা কেন করে না, তোমার ফিলোসফিটা কি? বা অন্যরা কি করে কিন্তু করতে পারে না, তুমি সাকসেসফুলি পারছো, তোমার ফিলোসফিটা কি? আমার তো মনে হয় যে সবাই চেষ্টা করে যে আমার মানে ছেলে মেয়েগুলি আমার মানে বন্ধুত্বের পর্যায়ে থাকুক। কেউ এরকম দূরত্ব সৃষ্টি করতে চায় আমার তো মনে হয় না, হয়তো পারে না, সিস্টেমটা পারে না। তা আমিও যে খুব একটা সিস্টেম হয়ে আসছি, হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে কখনোই মারি নাই। হ্যাঁ মানে যে জিনিসটা অনেক বাবা মাই মানে যে কোনো কারণেই করে, কিন্তু আমি কিন্তু এটা রেকর্ড। হ্যাঁ, সেটা যদি অন্য এরা বলতে দাও তাহলে তো তুমি 2-1 দিন খাইছো, বেশি কিছু না। আমি কিন্তু তোমাদেরকে মারি নাই, বল খুল খায়। হ্যাঁ, আমি এভাবেই বড় করছি, তোমরা যে বিরক্ত করো নাই তা না, এভাবেই আমি মানে আমি বুঝতে পারিনি এভাবে কিভাবে যেন হয়ে গেছে। আর মেয়ের কথা বললে, মেয়ে তো স্কুলে যায় আসে, স্কুলে যায় মানে খুঁটি নাটি যা হয় না বলা পর্যন্ত পিছন পিছন ঘুরতে থাকে। আচ্ছা বলতে থাকো, তুমিও তাই ছিলা। আর এখন হচ্ছে ফিদা সেটা আমার সাথে করে, বাসায় গেলে হ্যাঁ আপুকে না বলা পর্যন্ত, মানে আপুকে বলতে হবে। ওই করতে করতে হয়তো বা ওর এক সময় মনে হয়েছে যে না আম্মুই বেস্ট, হ্যাঁ, এবং একটা সেফ জায়গা বলার জন্য। এবং সেটা যে সে প্রেম প্রীতিও বলে দিবে সেটা তো আমি বুঝি নাই। হ্যাঁ, তার কেউ প্রপোজ করলে সেটা আমাকে বলে দিবে, আমি কিন্তু এতটা বুঝি নাই। বলে দেয় আমার আজকে এরকম বলছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ওর ইন্টারেস্ট নেই। ওই যে মানে ওই যে না বলা পর্যন্ত শান্তি হ্যাঁ, লাগে না। তোমাকে কি ওই কেউ চিঠি লিখতো ছেলেরা, ওই চিঠি কি আম্মু পড়তো? না, চিঠি মনে হয় পড়তে দিনি, কিন্তু চিঠি লিখতো যে এটা মানে টুকটাক ইয়া করা হতো। চিঠি তো পার্সোনাল বিষয়। ও বাবা, প্রপোজ করতেছে, ওটা পাবলিক বিষয়। চিঠিটা পড়াটাও ঠিক না, বলছে যে এরকম দেয়, কিন্তু আমি কখন বলিও না যে দেও, ঠিক আছে উপরে ফেলে দেয়, কিন্তু ও আইসা কথাটা পড়ে ফেলে দাও কেন, রেখে দিবা। আরে মানে সুভিনিয়র। আচ্ছা ঠিক আছে। এই হলো অবস্থা। এখন এভাবে হয়তো আল্লাহর ইচ্ছা
আমার ফ্যামিলিটা এভাবেই আছে, সুন্দর মতোই আছে, আমরা সব এরকমই আছি। আল্লাহ এতদিন যতদিন রাখে এভাবেই থাকতে চাই, এবং সবাইকেই বলি এটাই হলো রাইট ওয়ে। এখন যে জেনারেশন, এখন যে অবস্থা, এখন সবাইকেই স্পেস দিতে হবে এবং বাবা মাকে একদম কাছে যেতে হবে, তাদের অনেক বুঝতে হবে, অনেক সময় দিতে হবে, তাদের মানে বলতে না চাইলেও তাদের কাছে যেতে হবে। হ্যাঁ, আমি তোমার জন্য আছি, আমাকে তুমি শেয়ার করো, আমাকে তুমি ফ্রেন্ড মনে করো। এই জিনিসটা অবশ্যই তাদেরকে আগায় আসতে হবে, তাদেরকে আগায় আসতে হবে, বাবা মা যেই হোক তাদেরকে আগায় আসতে হবে, তাদেরকে কাছে নেওয়ার জন্য। একটা সময় এসে দূরত্ব সৃষ্টি হয়, একটা সময় ছেলে মেয়ে একসাথে বাবা মার দূরত্ব সৃষ্টি হয়, সেই সময়টা হলো সবচেয়ে একেবারে কি বলবো এটাকে, ক্রুশিয়াল টাইম। হ্যাঁ, মোমেন্টটা এটা। তো ওই সময় বাবা মার ভূমিকাটা অনেক বেশি থাকে, ধমকাধমকি বকাবকি এগুলি সব বাদ, জাস্ট বুঝাইয়া তাকে আমার কাছে আনা, আচ্ছা, যে আমি আছি তোমার জন্য, তোমার কোনো সমস্যা নেই। ও যেন বুঝতে পারে, ট্রাস্ট করতে পারে যে না, আমার সব সমস্যা নেই, আমার মা আছে কিংবা বাবা আছে। এই আর কি বলবো, আমি তো স্পেশালি আর কিছু করি নাই, তোমরা আচ্ছা, একটা কথা বলি যেটা মানে মনে পড়লো, আম্মু তো মানে ওই যে মারামারি না, হ্যাঁ, কিন্তু আম্মুর শাসন করাটা কেমন ছিল, আম্মু রাগ করে থাকতো, এইটা যা হিট করতো, ওইটার থেকে বড় শাসন আর নাই। যে আম্মু কথা বলতেছে না, আম্মু রাগ করে আছে, এইটা সবচেয়ে বড় শাসন। তোমার মারামারি করার দরকার নেই, তোমার বকাবকি করার দরকার নেই, তুমি জাস্ট তোমার কোনো কিছু করার দরকার নেই, তোমার এই কাজটা আমার পছন্দ হয়নি, আমি মন খারাপ করছি। এই যে জিনিসটা, এইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, মানে আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার যে হ্যাঁ আম্মু করে আছে, রাগ করে আছে, না না, এটা কোনোভাবেই ঠিক না। বাট সেই জন্য ওই প্লেইং গ্রাউন্ডটা ক্রিয়েট করার দরকার ছিল। মানে ধরো, মানে ব্যাপারটা এরকম যে আমি তোমার সঙ্গে সব কথা শেয়ার করি না, ফর এন এক্সাম্পল, তোমার সঙ্গে আমার সেই রিলেশন বা সেই ঘনিষ্ঠতা নাই, হ্যাঁ, তখন তুমি আমার সঙ্গে রেগুলার কথা বলতেছো কিনা, রাগ করে বসে আছো কিনা, ওইটা আমাকে এফেক্ট করবে না। এক্স্যাক্টলি, যখন আমি তোমার সঙ্গে সবটা শেয়ার করি, তখন তুমি আমার সঙ্গে কথা না বললে সেটা এফেক্ট করবে আমাকে। স্বাভাবিক ভাবে চিন্তা করলে যেটা হয়, বন্ধু রাগ করে বসে আছে, এটা কি আমার খারাপ লাগবে না? কারেক্ট কারেক্ট, জিনিসটা সেম না। চিল্লাচিল্লি করে বলতে, ওই চিল্লাচিল্লিটা কেন করো? চিল্লাচিল্লি আমি বলি আমার আম্মুর মাথা গরম, আচ্ছা, চিল্লাচিল্লি সে করবে, ওকে, কোনো ব্যাপার না, কিন্তু রাগ করাটা মেয়ে। আম্মুর মাথা গরম, মজার মজার গল্প আছে, ওগুলো অবশ্যই খোঁচায় বের করতে হবে আজকে। আচ্ছা আচ্ছা, ওই প্রেমপত্র তো তুমি ওরটা পড়ো নাই, তুমি তো পড়ছো। আচ্ছা, ওই টপিকটা উঠাচ্ছি, হ্যাঁ, এই জন্য তো টপিকটা উঠাচ্ছি। মানে কোথাও একটা গিয়ে মনে হচ্ছে আমাদের ফ্যামিলি তিনজনের তো না, আব্বু ব্যস্ততার কারণে আসতে পারে নাই, বাট ফ্যামিলি তো 4 জনের, তো এই জন্য আমি টপিকটা উঠাচ্ছি। তুমি তো পড়ছো, দেখো অবস্থা, তুমি সেই যুগে প্রেম করে বিয়ে করছো, তোমার মেয়ে প্রেমই করতে পারতেছে না। মানে চিঠির পত্রের ব্যাপার তোমরা ছিল না? কিন্তু আম্মু ছিল, হ্যাঁ, তাইলে বিয়ের পরে যখন তোমার আব্বু দূরে থাকলো, আমি টাঙ্গাইল, তখন সে চিঠি লিখতো, আমি দেখছি। তুমি দেখছো? মানে চিঠিগুলো ছিল আর কি, তখন পড়ে দেখি নাই। নো প্রাইভেসি, মানে চিঠি আসতো, চিঠি যাওয়া আসা যতদিন, প্রতি সপ্তাহে আসতো যাইতো, এভাবেই 1 বস্তা চিঠি ছিল। এই তোমাদের জন্য করে ওই সব ডিস্ট্রয় করে দিয়েছি। কেন ডিস্ট্রয় করে দিয়েছো? কিছু আছে, এখন আছে আলমারিতে। কেন ডিস্ট্রয় করছো? কেন কি করবো, মানে আরে কি আশ্চর্য। তো এখন যে মানুষটার সাথে আছে, চিঠি দিয়ে কি না না না, তারপর ওগুলা মেমোরিজ, এই এখন এই আছে কেন ডিস্ট্রয় সবগুলো করছো, ওগুলো রেখে দিছো, ওগুলো বেশি স্পেশাল, ওগুলা না বেশি স্পেশাল না। আচ্ছা, তুমি পড়ে রাখছো, এইটা ভালো, এটা রাখি। তখন তো কি বলবো, বলো না, যা যোগাযোগের যেহেতু টিএনটি একমাত্র, হ্যাঁ, ও তাও অফিসে যে তারপরে আরেক জায়গায় ফোন করে, অথবা আমাকে যেতে হইতো টেলিফোন বুথে, হ্যাঁ, গিয়া টাইমলি বসে থাকতে হইতো কথা বলার জন্য। ওই চিঠি বেস্ট, চিঠি বেশি ছিল, এবং সেটা বিয়ের আগে কোনো চিঠি হয়নি। হ্যাঁ, অন্য প্রেমপত্র পাইছি, সেগুলো তো শেষ। স্কুল করে আসছি, কলেজ করে আসছি, প্রেমপত্র চালু হয়েছে নাকি? আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমার কাছে করবো, তারপর আমরা একটা গানের ব্রেকে যাবো। সেটা হচ্ছে যে তোমাকে যে ছেলেরা প্রপোজ করতো, সেই খবর যে আম্মু জানতো নাকি ওই ছেলেরা জানতো? আচ্ছা, সামহাউ সব প্রপোজের দিকে কেন যাচ্ছে? না, আমার ফ্রেন্ডশিপ নিয়ে কথাবার্তা হচ্ছিল, এটা তুমি দেখো, এখনকার ব্যাপারটা হচ্ছে কি, এটা এই জেনারেশনে এটা সবচেয়ে বেশি প্রাইভেট ম্যাটার। প্রপোজাল পাচ্ছি, প্রেম করতেছি, সবচেয়ে বেশি প্রাইভেট ম্যাটার এটা।
ঠিক বাবা আছে? মার কাছ থেকে। বাবা মায়ের কাছ থেকে, হ্যাঁ। সো এই কারণে ওই ব্যাপারটাতে আমরা যাচ্ছি এবং আচ্ছা। বোঝানোর চেষ্টা করতেছি কত বেশি ক্লোজ। আচ্ছা তো এটা কি এত বেশি ক্লোজ ছিল যে ছেলেরা পর্যন্ত জানতো এই খবর চলে যাবে জায়গা মতো? না না না, তখন তো ধরো স্কুলের কথা যদি বলি, স্কুলে তো ছোট ছোট বাচ্চা মানুষ প্রপোজ তো করতো, আম্মুকে এসে বলতাম, সেটা তো আর তারা জানতো না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু মাঝে এমনও কাহিনী হয়েছে, পরে ওইটা নিয়ে বেশি মানে গ্যাঞ্জাম বলে না, গ্যাঞ্জাম হয়ে গেছে, পরে ওই ছেলের ফ্যামিলিও জেনে গেছে, পরে তো ধোলানি হয়েছে। আমি সাথে এমনিতেও সাথে নিয়ে যেতাম, হঠাৎ দু একদিন যাই ওকে একা আসছে সেদিনেই সর্বনাশ। আম্মু, এই যে ও এরকম বলছে। হ্যাঁ, এই। না আবার ধরো ক্লাসের ছেলে মেয়ে মানে ক্লাসের ছেলেরা যারা থাকতো, মানে আমি তো কোয়েড স্কুলে সবসময় পড়াশোনা করা হয়েছে আমার, তো ওই তখন মানে ওই যে- ছেলে মেয়ে একসাথে? ছেলে মেয়ে একসাথে, হ্যাঁ। তো তখন ক্লাসের ছেলেরা দেখা যেত যে এরকম। আবার এমনও আছে যে আমার বান্ধবীর দূর সম্পর্কে কোনো কাজিন হয়তো বা কোথাও দেখছে এই টাইপের, মানে তখন আসলে যা হইতো আর কি, এই জিনিসগুলো খুব বেশি তখন ট্রেন্ডিং থাকে না ছোটবেলায় কিছু কিছু টাইমে, তখন এগুলো খুব ট্রেন্ডিং ছিল যে হ্যাঁ এই সেই স্টিকার দেওয়া নেওয়া খুব হইতো। তো এই আজকে থেকে জিনিসগুলো আসলে প্রায় 16-17 বছর আগের কথা। হ্যাঁ মোটামুটি আমি যখন ক্লাস 3-তে পড়ি, ওই আমি তো। যখন ক্লাস 3-তে পড়ি তখন প্রথম এই জিনিসটা ফেস করছি আমি আর কি, যে চিঠি পাওয়া অথবা স্টিকার পাওয়া। তোমার কি জিনিসগুলো। এই প্রপোজাল বা এই চিঠি বা এরকম প্রস্তাব পাইলে হ্যাঁ তোমার কি লজ্জা লাগতো, নার্ভাস লাগতো, টেনশন লাগতো, কি মনে হতো? মানে সরাসরি তো কখনো দিত না, চিঠি পাইলে তো মানে কি বলবো, তখন তো মানে আসলে ওই সময় তো কিছু বুঝাই যাইতো না, সরাসরি যেমন বললে আমার অনেক তখন ভালো লাগে একটু- পাইলে। তোমার কেমন না লাগে? না না, তখন ধরো যে সামনাসামনি যদি কেউ মানে এরকম করতো তখন আসলে মিক্সড ফিলিং, মানে কি আমি মানে কি করব বুঝতেছি না আসলে, আর কি বলা উচিত বা কি করব, আমি তো করব না তখন প্রেম। ইয়ামুরে বলে দিই, আচ্ছা আমি কি তো- করব আমি? না তখন আমি তো প্রেম করব না, আমি ওটা কি রিপ্লাই দিব? আচ্ছা হ্যাঁ এই সেই, আর বলছি আচ্ছা ঠিক আছে মানে প্রপোজ পাইছি একটু তো ভালো লাগবে, এই সেই, এই জিনিসগুলো আসলে মিক্সড ফিলিং, আসলে আচ্ছা, লজ্জা ভয়। তোমার কি কখনোই প্রেম করতে ইচ্ছা করে নাই? ওই টাইমে স্কুলে না থাকতে কখনোই করে নাই। এই যে করে নাই চিঠি বলতে- পাওয়ার পরে প্রেম তো আমি করব না, মানে এইটা ও কেন? আচ্ছা না না না, Why ওই not যখন- second thinking? Just যখন করতেও পারি। হচ্ছে যখন চিঠি পাইতাম, হ্যাঁ তখন তো আসলে চিঠির যুগ ছিল, আমি আচ্ছা। যখন 3-তে পড়ি, ধরো কলেজে ভার্সিটিতে Around যখন চিঠি, আমি প্রপোজাল নিয়ে কথা বলতেছি। হ্যাঁ। প্রপোজাল পাইলে হুট করে যদি কেউ প্রপোজ করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হুট করে একটা ছেলেকে আমি কিভাবে চিনব, হুট করে কেমনে রাজি হয়ে যাব, আচ্ছা। এগুলো আর কোনো ইয়া না। অ্যারেঞ্জ ম্যারেজ যেটা হয়। হ্যাঁ না না, ওইগুলাতে আমি এত বেশি পারবো না আর কি, যাই হোক। আচ্ছা আর তারপরে ধরো এমন যাকে আমি অনেকদিন ধরে চিনি এমন কেউ প্রপোজ করলো, তখন হয়তো বা আগে থেকেই জানি যে না ওর সাথে আমার প্রেম হবে না, প্রপোজ করলে আর কি, আচ্ছা। প্রেম তো করবোই না। মানে এই এটা type-এর। হচ্ছে পরীক্ষার হ্যাঁ, আগে যখন আমি সিলেবাস দেখি তখন আমি দুইটা কাজ করি। একটা হচ্ছে চ্যাপ্টার অনেক কঠিন পারবো না বাদ, আর একটা হচ্ছে খুব সহজ পারি বাদ, কিছুই পড়ি না। ওর হচ্ছে এরকম, এটা তো চিনি না, ও কি প্রেম করবো বাদ, এটা তো চিনি কি প্রেম করবো বাদ, এই হচ্ছে ওরা। আচ্ছা তোমার যেমন ওকে তো চিনি না কি প্রেম করবো, হ্যাঁ। বাট আমার কথা শুনে মনে হচ্ছে তোমার অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া উপায় নাই। অ্যারেঞ্জ ম্যারেজে তো একই ঘটনা ঘটে, চিনি না কি বিয়ে করবো। এখন তো বাধ্য হয়ে গেছি ভাই, কি কি sad। বলবো এখন আমি, সেটাই তো বলো, এখন তো বাধ্য হয়ে গেছি। ওকে সো ঘড়ির কাটায় 3:28 এই মুহূর্তে আমরা একটা গানের এবং কমার্শিয়াল ব্রেকে যাব, তবে একবার একটু ফেসবুক লাইভের কমেন্টগুলো দেখে আসবো। শ্রাবণী জয়েন করেছে, হাই ব্রো কেমন আছো? একদম 100 আহমেদ সানভি লিখেছে আসসালামু আলাইকুম, মহাখালী থেকে শুনছি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস ফর জয়নিং। শায়লা জাহান লিখেছে আসলেই লাকি কাইন্ডা। সাফওয়ানা ইসলাম লিখছে খুব সুন্দর আপুর কথাগুলো। ও থ্যাংক ইউ। আচ্ছা অসিত চক্রবর্তী অনেক লিখেছে হরিরামপুর মানিকগঞ্জ থেকে। ভাইয়া পুজো শেষ, অবসরে বসে দেখছি, খুব ভালো লাগছে। আজকের অতিথিদের আলাপন খুব ভালো লাগছে। পুজোতে বসে কিভাবে তোমাদের শুনবো বলো, পুজো করার ফাঁকে শুনছি, দেখছি, খুব শান্তি লাগছে। বাহ, অনেক ধন্যবাদ সবাইকে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক শুভেচ্ছা। হুজাইফা আবিদা লিখেছে হে ফিদা কেমন আছো তুমি? খুব ভালো আছি, আমি কখনো খারাপ থাকি? প্রাপ্তি জাকারি লিখেছে আসসালামু আলাইকুম আন্টি। হ্যালো আপু। হ্যালো। ওকে তারপর হচ্ছে এমডি তুষার মালিক লিখেছে আসসালামু আলাইকুম, হ্যালো, বসে থেকে ফেসবুক চালাইতেছি ঘোড়াশাল থেকে। সোনা ভাই, পৃথিবীতে কিছু মানুষ তারা খুব সুন্দর করে হাসায় গাড়ি পার্কিং থেকে। হ্যাঁ, গাড়ি পার্কিং থেকে হাসায় মানে? আমি তো স্টুডিওতে বসে হাসাইতে পারি। আচ্ছা মমিনুর রহমান লিখেছে ফিদা ভাই আপনার শো অনেক দিন ধরে শুনি, বাট আজকে ফার্স্ট SMS করলাম, আপনার শো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অসিত চক্রবর্তী কি লিখলো, ভাইয়া তোমার হাসির আওয়াজ একদম বোমের মতো। আমি পুরাটাই বোম, খালি হাসির আওয়াজ বলে লাভ আছে।
আচ্ছা তারপর হচ্ছে এমডি মমিনুর রহমান লিখেছে ভাই, আপনার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা। ওকে, আমি একটা প্ল্যান করে আমি জানাবো কবে কিভাবে কোথায় আমার সঙ্গে দেখা করা যাবে, রাইট? ওকে, নাসিরুদ্দিন খোকন লিখেছে ভেরি নাইস, গো অ্যাহেড। অ্যাহেড হওয়ার জায়গা নাই, স্টুডিওতেই থাকতে হবে। মেয়ের জামাই মানে ভাগ্নে জামাই, এবার ঠিক আছে। আমাদের বড় দুলা ভাই। আচ্ছা, সে বলছে গো অ্যাহেড। গো অ্যাহেড করার জায়গা নাই, টাকাও নাই, টাকা দেন, গো অ্যাহেড করি। আচ্ছা, শ্রাবণ লিখেছে আন্টি আর আপুকে সালাম দিও বিদা ভাই, তুমি দিয়ে দাও, তারা তো শুনছে। ওয়ালাইকুম সালাম। শামির ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম আন্টি, এটা হচ্ছে আমার ফ্রেন্ড মুমু। আচ্ছা, জাহাঙ্গীর আলম জয় লিখেছে কেমন আছো, আপনি যেমন বলবেন তেমন। জাহারা ওয়ার্দা লিখেছে আন্টি কেমন আছেন, ভাইয়া অলওয়েজ বলে তার বয়স 16, সত্যিটা বলবেন প্লিজ। আমার বয়স 16, সুইট 16। হ্যাঁ, আমার ছেলেকে তো এরকমই মনে এই তো দেখছো না, আজ কি বুড়া মনে হয় আমাকে। তাসনিম ফার লিখেছে হাই ফিদা, হ্যালো আন্টি কেমন। আচ্ছা, জাহারা ওয়ার্দা লিখেছে, আচ্ছা ওটা পড়ে ফেলেছি, ও আমার বয়স জানার জন্য ডেসপারেট, 3টা কমেন্ট করছে একই কথা লিখে। ফারহা লিখেছে কেমন আছো, কাল রাতে খুব মিস করেছে তোমাকে। কাল রাতে তো আমার থাকার কথাই ছিল না, মিস তো করবাই, মিস না করলে কেমন হবে। একটু হোয়াটসঅ্যাপে যাবো। হোয়াটসঅ্যাপে লুবাইনা জয়েন করেছে, সবার আগেই চলে আসছি, কংগ্রাচুলেশনস। আপুর কথাগুলো খুব সুন্দর, তোমার পরিবারটা আসলে সুন্দর, এরকম হাসি খুশি থাক তোমার পরিবার, আল্লাহর কাছে দোয়া করি, থ্যাংক ইউ। আচ্ছা, মিমরা জয়েন করেছে, আসসালামু আলাইকুম সবাইকে। সৌভাগ্য আমাদের যে আন্টি আর আপুকে শুনতে পাচ্ছি, দিস ইজ দ্য বেস্ট আড্ডাবাজ। ভাইয়া আপনি তো আমাকে আন্টির সাথে আপুর সাথে পরিচয় করিয়ে দিবেন না? আমি বলছি আন্টি, আমি যেহেতু ভাইয়ার ছোট বোন, তাহলে আপনার কি হব বলেন? আর আপু, আমি যদি ভাইয়ার ছোট বোন হই তাহলে কিন্তু আপনারও ছোট বোন, তাই না ভাই? ডিসিশন তোমাদের কাছে, আমরা ঠিক আছে, হ্যাঁ। একটা মেয়ে আমার, আরেকটা মেয়ে, তাও যদি বিয়ের শখ পূরণ হয়। এক মেয়ের বিয়ে দিতে পারেন আরেকটা মেয়ে? না, ওইটা দিয়ে যদি বিয়ের শখ পূরণ ও হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, এমডি মেজাবা ইসলাম লিখেছে ভেরি নাইস আপু আন্টি, কেমন আছেন? অনেক ভালো আছি। ওকে, আমরা একটু কমার্শিয়াল ব্রেকে যাব, অল্প কিছু কমার্শিয়াল ব্রেক শুনে ফিরে আসবো আবারও আড্ডা বাজে, এবং আজকের এই দারুণ আড্ডায় কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6। Oh my god, oh my god, oh my god! Spider-Man No Way Home is coming! Yay! দোস্ত, অ্যাডেলের ইজি অন মি এখনো 1 নম্বরে। বলিতে চঞ্চল ভাইকে যা লাগতেছে না, উফ সেই। এই সুগার ফ্রি দেখছো, ইটস সো ফানি রাইট? অনির্বাণের পরিচালনায় কিন্তু মন্দার আসছে, কার্তিকের ধামাকা কিন্তু বোম ফাটাবে। মিডিয়া জগতের সব চটপটে খবরাখবর নিয়ে রেডিও দিনরাতের সাপ্তাহিক আয়োজন শোবিজ শোকেস, প্রতি শুক্রবার রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত, অনলি অন রেডিও দিনরাত 93.6 FM। Oh my god! প্রতি রবিবার থেকে বুধবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত, শুধুমাত্র রেডিও দিনরাত 93.6 FM, to light up your world. ও মা, কি সুন্দর লাগতেছে আপনাকে ভাবি। কোন পার্লারে গিয়েছিলেন? বাসায় করেছি ভাবি। উফ, আজ তো হেভি সুগন্ধ বেরিয়েছে। কোন রেস্টুরেন্টের খাবার ভাবি? আমি রান্না করেছি। বাহ, ঘরটা তো বেশ সাজিয়েছেন। কোন সিরিয়ালে দেখলেন এসব ভাবি? আমি নিজে সাজিয়েছি ভাবি। সারাদিন বাড়িতে কাজ করতে করতে নিজের জন্য সময়ই পাই না, আর টাকা চাইলেই জামাই বলে নিজে কিছু কেন করো না। আপনার জামাই কত ভালো, নিশ্চয়ই শপিং এর জন্য অনেক টাকা দেয়। কই না তো, আমি উপার্জন করি আর মাঝে মাঝে ওকেও গিফট করি। ভাবি, আপনি এত কিছু কি করে করেন? হ্যালো লেডিস, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত, অনলি অন রেডিও দিন রাত 93.6 FM এ। কি বুঝলেন? বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা। বন্ধু মানে অবুঝ অভিমানে, তবুও বন্ধু, কারণ বন্ধু জানে
বন্ধু নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই। বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা, বন্ধু মানে ভালোবাসা, মন্দ বাসা। বন্ধুদের নিয়ে রেডিও দিন রাত 93.6 FM এর বিশেষ আয়োজন আড্ডা বাজ। প্রতি শুক্রবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তুমিও যদি চাও তোমার বন্ধুদের নিয়ে রেডিও আড্ডায় মেতে উঠতে, তবে যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপার, ফ্রেশ মানেই সুন্দর। গুড মর্নিং বাংলাদেশ। রাইজিং সান প্রতিদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, শুধুমাত্র রেডিও দিন রাত 93.6 FM এ। Your ultimate folk station is here. 93.6 FM. Radio Dinrat 93.6 FM. Light up your world. হ্যালো লিসনার্স, ওয়েলকাম সবাইকে আমাদের স্পেশাল শো আস্ক জয়াতে। কথা বলছিলাম সবার ফেভারিট জয়া হাসানের সাথে। ঝটপট জিজ্ঞেস করে ফেলুন আপনার প্রশ্ন। চলুন শুরু করি। সিলেট থেকে প্রীতি জানতে চেয়েছে, এত ব্যস্ততার মাঝেও আপনার চুল কিভাবে এত সুন্দর? এটা শুধু আপনার না, আমাদের সবার প্রশ্ন। তেল দেই? তেল নিশ্চয়ই বিদেশি কিছু? একদম খাঁটি বাংলাদেশি জুই নারিকেল তেল, আমার চুলের কমপ্লিট কেয়ার। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি গাঢ় রং আর খাঁটি নারকেল তেলের গন্ধ নিয়ে বাংলাদেশের একমাত্র এক্সট্রা ভার্জিন নারকেল তেল জুই। রাতের শহর, রাতের আড্ডা, লং ড্রাইভে গিয়ে মজার খাওয়া দাওয়া, ইন্টারেস্টিং মুভি গসিপ, টিভি সিরিজের এক্সাইটিং টপিক। ল্যাম্পপোস্ট প্রতি শনিবার থেকে সোমবার রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত, অনলি অন রেডিও দিন রাত 93.6 FM এ। শুনছেন রেডিও দিন রাত 93.6 FM. লাইট আপ ইউর ওয়ার্ল্ড। আড্ডা বাজ। রাইট ব্যাক অন, আপনি শুনছেন এবং দেখছেন রেডিও দিন রাত 93.6 আড্ডাবাজ নিয়ে ফিরে আছি আপনার সঙ্গে এবং চলছে আড্ডাবাজের প্রথম ঘন্টা। এবং আজকে আড্ডাবাজে অনেক বেশি স্পেশাল, কারণ আজকের আড্ডাবাজে পরিবার নিয়ে চলে আসছি, ফ্যামিলি নিয়ে চলে আসছি, ফ্যামিলির সঙ্গে আড্ডাবাজে চলছে। রাইট, সো ওয়েলকাম এগেইন। বলো কি নিয়ে আমরা কথা বলতেছিলাম জানো? এইটা কেমন টপিক? এটা তো ভুলে গেছি। ভুলে গেছো? এই 5 মিনিট আগে তুমি কথা বলছিলে, তুমি ভুলে গেছো যে তুমি ওই যে প্রপোজাল নিয়ে কথা হচ্ছিল? আচ্ছা, আমরা এই যুগের প্রপোজাল সম্পর্কে সবাই জানি, আমি একটু আগের যুগের প্রপোজাল নিয়ে কথা বলবো। তুমি জানো কি একটা বলতে নিছিলে আমাকে, অফেয়ারে বলতেছিলে, বলো। আচ্ছা, সেটা হচ্ছে আগের যুগের প্রপোজাল বলতে যেটা আসলে মানে আমি মানে কত আগের যুগের? মানে ধরো আমার আব্বু আম্মুটা। আচ্ছা, ও আচ্ছা, ওকে, শুনি কি রকম? কত আগের যুগের আর কি। সেটা ছিল মানে অ্যাকচুয়ালি আব্বু আম্মুর মানে কিভাবে এক দেখা হলো বা কিভাবে মিল হলো, এই জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে কেন এতক্ষণ আমারগুলা নিয়ে হলো, এখন একটু তোমাদেরটা শুনবো না? যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়েছিল দুজনে। হ্যাঁ, বলো, শুনি। তখনকার যুগে বলতে আসলে এটা কত সালের, আমার আম্মু এটা কত সালে ছিল ধরো 92 এর আগে।
92 তো বিয়ে করে ফেলছে। হ্যাঁ, আমি বললাম 91 এর ঘটনা সেটা। আচ্ছা। 91 এ তখন কিন্তু আসলে যুগটা এমন ছিল না যে এই প্রেম ভালোবাসা খুব ছড়াছড়ি, খুব এগুলো কিন্তু খুব ছিল না। কিন্তু মানে আমার আব্বু আম্মুর লাভ ম্যারেজ, যেটা খুবই ইন্টারেস্টিং স্টোরি। এই আমি এত বেশি ছিলাম না। হ্যাঁ আম্মু, হ্যাঁ ঠিক আছে আম্মু, আরেকটা মাইক্রোফোনের কাছে এসে বলো। আমার এত এত ইন্টারেস্ট ছিল না, তো পছন্দও ছিল না, এগুলা বলতেছো? আব্বু দেখতেছে ছিল যে বাসায় তখন তো মাস্টার্সে পড়ি। আচ্ছা। তখন তো আর টিনেজ মতো প্রেম করে ঘুরে বেড়ানোর মতো বয়স না। আচ্ছা। আমাকে বলার পরে আমি বলছি বাসায় বললে যদি ইয়েস ইয়েস তারপরে বন্ধু বান্ধবে মিলে মানে জগা খিচুড়ি পাকায়। মানে আব্বুটা ছিল গ্রুপ প্রজেক্ট বলা যায়, যে হ্যাঁ গ্রুপ প্রজেক্ট। তো আব্বুর তো পছন্দ ছিল, কিন্তু সেটাকে বাস্তবায়ন করছে আসলে সব আব্বুর যত ফ্রেন্ড আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার সেই ফ্রেন্ডগুলো এখনো আছে, আব্বু আম্মুর কমন ফ্রেন্ড, এবং তারা যখন একসাথে হয় মনে হয় যে আমাদের থেকে তারা বেশি বাচ্চা। এত বেশি মজা, এত বেশি আড্ডা, মানে প্রাণবন্ত আড্ডা যেটা বলে সেটা হয় তাদের মাঝে। যদিও অনেকদিন হয়ে গেছে তাদের দেখা নাই, কিন্তু যখন একসাথে হয় সেটা তো তারই এরকম, মানে ধরো যে ভার্সিটিতে তো আম্মু যাওয়া আসা করতো, তখন অন্যান্য ছেলেরাও পছন্দ করবে না, তো গ্রুপ অনেক বড় গ্রুপ তো ছিল, তার মধ্যে কয়েকজন ক্লোজ থাকে, কিন্তু গ্রুপ মোটামুটি বড় হয় একটা ক্লাসের মাঝে। তো ওই গ্রুপেরও ধরো অন্য কেউ আম্মুকে পছন্দ করতো, তারা যে সবাই মিলে বলতো যে না সেটা বাদ, সে তো এঙ্গেজ, এখন এটাকে নেওয়া যাবে না, হ্যাঁ বিয়ের প্রস্তাব দেওয়া আছে আরেকজনের নামে। কার নামে? টিটন। আচ্ছা, ওকে, ডাক নাম ছিল যেটা। তো এইভাবে করে বহুত মানে তারায় দিয়ে তারপর হচ্ছে যে আব্বু লাস্ট পর্যন্ত, যে ফ্যামিলি পর্যন্ত, যে লাস্ট পর্যন্ত বিয়ে হয়ে গেছে। কিন্তু জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে, মানে আব্বু যদি থাকতো, আব্বু বললে আরো মজা করে বলতে পারতো জিনিসগুলা। হ্যাঁ সেটাই, মানে আম্মু তো স্বীকার করতেছে না প্রেম করতে চাইছে, বাট আমরা তো আরো অনেক গল্প জানি, আব্বু থাকলে সেটা বুঝতে পারি। এই যে ওই যে আমরা তোমরাও তো করো, গ্রুপ মিলে ক্লাস নাই, মাঠে বসলাম, বসে আমাদের আবার কমন ঝালমুড়িওয়ালা ছিল একটা, অতুল। অতুল, আচ্ছা, ঝালমুড়িওয়ালা অতুল, আচ্ছা। ও হ্যাঁ অতুল, ওকে আমরা সবাই জামাই ডাকতাম, জানি না কোন কারণে। তো জামাই আয়শা, জামাই ধরে ঝালমুড়ি বানাও, হ্যাঁ দিয়ে শুনতে কেমন, জামাই ঝালমুড়ি দাও তো, কেন যেন এইগুলি আমরা বাদাম টাদাম এগুলি বসে খাইতাম। আর ওদের টেন্ডেন্সি ছিল যেটা ব্যাগ নিয়ে, মানে কার ব্যাগে টাকা আছে, হ্যাঁ টাকা খালি, মানে এটা শুধু আমাদের প্রবলেম না, সবারই প্রবলেম ছিল, টাকা কার ব্যাগে আছে, দেখি তোর ব্যাগে কত আছে, তোর ব্যাগে কত আছে, এরকম করে করে। এরকম একদিন বসে, তোমার বাপে শুনতেছে এখন, এরকম একদিন বসে কথা বলার মুহূর্তে তখন বাদল তো আমাদের সিঙ্গার আছেই, তো এর মধ্যে একজন বললো যে তুই একটা গান গা, টিটনে বললো। তো আমি তো আরো অনেক আগের থেকে চশমা পরি, আচ্ছা, ও তো পট করে বলে দিল আসমিন যদি চশমা খুলে তাইলে আমি ওই গানটা গাবো। মানে আব্বুকে বলা হয়েছিল যে একটা গান করো, আব্বু তখন এই ডায়লগটা, হ্যাঁ ও যদি চশমা খুলে তাইলে আমি গান গাবো, ওই যে তোমার এই চোখে কত ভাবেরই খেলা না কি ধরনের। আচ্ছা, তা আমি তো আগামাথা কিছুই বুঝি না, আমি তো চশমাও খুলি নাই, কিছুই নাই, এই তো হয়ে গেল ঘটনা। এই কেন টিটন এই কথা বললো কেন, এই কথা বললো কেন, এই একটা কথা নিয়ে মানে বলতে বলতে হয় না কিছু, বলতে 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 এটা একদম বিল্ড আপ হয়ে গেল। তুমি কি রিগ্রেট করো এটা? হ্যাঁ, মানে তুমি যেমন ভাবে বল, তুমি কি রিগ্রেট করো? হয়ে গেছে জিনিসটা কি এখন খারাপ হইছে আম্মু? না তা না, হয় নাই, কিন্তু মানে ওই যে ওইভাবে বলে যেটাকে, আর আসলে তখন তো বললাম না যে তখন তো আসলে ওই বয়সটা না যে প্রেম করলাম, এখানে ঘুরলাম ওখানে ঘুরলাম, আমার কিন্তু সেভাবে ঘোরাঘুরিও হয় নাই। জানো আব্বু নাকি বাইকে করে ঘুরাইতো, বাইকে নিয়ে সেটা বিয়ের পরে, আচ্ছা, ওকে, আচ্ছা, বিয়ের পরে, আচ্ছা, ওই ভার্সিটিতে। তোমার বাবা তো ভার্সিটি আগেই ছেড়ে দিল, তো পরে আসতো যখন ভার্সিটিতে গেল, পড়াশোনা করে কি হবে, হ্যাঁ বাইকে নিয়ে না চাকরি হয়ে গেল, চলে গেল। হ্যাঁ ঠিকই আছে, ওই এত পড়াশোনা করে না, কিন্তু সংসার তো সেই চালাচ্ছে এখন। তুমি এত পড়াশোনা করে কি করলে তাইলে? পড়াশোনার কোনো দাম নেই। এই হলো কাহিনী, আমি কিছুই বুঝতে পারলাম না। আমরা একসাথে সব প্রাইভেট পড়তাম, একসাথে ওই যে তোমাদের চিন্ময়তনুর মামার দোকানে আড্ডা মারতাম, ওখানে অনেকে প্রস্তাব দিত যে ওই মেয়েটার ডাইরেক্ট বলে দিত না ওর তো বিয়ে হয়ে গেছে, কোনো তোমার কোনো চান্সই ছিল না। না আমি তো পরে শুনছি এগুলি, না ওর তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ পরে শুনছি যে মানে ওরা এইভাবে সেট আপ করে তোমার খালামণিরে বায়াস করে ফেললো কিভাবে, আল্লাহ। তোমার খালামণি তো মানে দেখে আসে তো এক বাক্যে রাজি,
হ্যাঁ খালামণি বলে আব্বু দেখতে নাকি আফজাল আব্দুল হ্যাঁ, মতো ছিল। এক বাক্যে রাজি। বড় তোমার বড় ছিল। খালামণি তোমার নানা নানুরে করলো, তোমার নানারে Manipulate বলছে, করলো। হ্যাঁ তোমার নানারে বলছে যে বাবা তুমি আসো কালি একবার, আয়সা কালি ছেলেটারে দেখো, দেখে যদি মনে হয় যে না হবে না, ঠিক আছে হবে না। তোমার নানা এসে দেখে কথা বললে তো আর হবে না কিসের। এই হলে আসলে ওইভাবে প্রেম করা হয় নাই, তখন ফোনেও কথা না খুব কম সময়। আব্বু ওয়াজ ভেরি প্র্যাকটিক্যাল, প্রেম করে কিভাবে বিয়ে করে ফেলবে। না ফোনেও খুব কম কথা হয়েছে তখন, মানে 91-তে তো 92-তে তো বিয়ে হয়ে গেল, সেপ্টেম্বরে সে চাকরিতে চলে গেল। আচ্ছা 92 ফেব্রুয়ারিতে বিয়ে হয়ে গেল। তো ওই একটু জাস্ট একবার জাস্ট বাদলদের বাড়িতে বেড়াতে যাওয়া হয়েছিল সব মিলে, এই হলো বিয়ের আগে। এই মানে চাকরির 5 মাসের মাথায় বিয়ে করে ফেলছে। হ্যাঁ তাহলে কি আব্বু পেট চালানোর জন্য চাকরি করছে না বিয়ে করার জন্য? জানি না, চাকরিটার সার্টিফিকেটে না 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 ওটা আগে থেকে আবেদন করা ছিল। বলছে এই বেকার অবস্থাতেও তো প্রশ্নই আসে না, যখনই শোনা হয় ওরা বলছে, আপারে বলছে যে ও অ্যাপ্লাই করে রাখছে, হয়ে আছে, যে কোনো মুহূর্তে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। হ্যাঁ এটাই হলো প্লাস পয়েন্ট, না হয় বেকার ছেলের কাছে কে বেঁধে। হ্যাঁ সো ওই বিয়ে করতে হবে দেখে আসলে চাকরির একটা ডেসপারেট ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা তো আব্বু একবার গল্প আড্ডা এরকম করে বলতেছিল বাসাতে যে আমি তো অমুক জায়গাতে ভর্তি হইতে গেছিলাম, কিন্তু ওরা কি ওই জায়গায় ভর্তি হলো না দেখে আমি সেই জায়গায় ভর্তি হলাম, এই জায়গায় ভর্তি হতে মায়ের সঙ্গে দেখা হইলো। হ্যাঁ আচ্ছা তখনই আমাদের যে গেস্ট ছিল সেদিন বাসায় বলতেছে ওই জন্য তো দেখা হয়েছে দেখে তখন জীবনটা ঘুরে গেল। বলে হ্যাঁ ঘুরে উল্টা দিকে দৌড় মারছে। তোমারও কি তাই মনে হয় যে তার সঙ্গে দেখা তোমার জীবন উল্টা দিকে ঘুরে দিচ্ছে? আমারও তো আনন্দমোহনে আমি ভর্তি হয়েছিলাম, আনন্দমোহনে কি সুন্দর ছেলে একটা, ভর্তির প্রথম দিন থেকে পিছনে লাগে গেল না। আনন্দমোহনে তোমার আমি তো খালুর সাথে আব্দুল্লাহ ভাইয়ের সাথে থাকতাম, আব্দুল্লাহ ভাই ট্রান্সফার হয়ে গেল, সে বাধ্য হয়ে আমাকে আনন্দমোহন ছেড়ে কোর্টিয়া যেতে হইলো। তো সেই ক্ষেত্রে তোমার আব্বু যদি ঘুরে যায় তা আমারও তো ঘুরতেও পারে। হ্যাঁ তবে আব্বু কনফিডেন্ট, তার ঘুরে উল্টা দিকে দৌড় দিচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট আমি কথা বলতে হ্যাঁ বলো বলো বলো। এই যে বিয়ে কপালে যেখানে ছিল সেখানে হবে, তাহলে আমারটা নিয়ে এত টেনশন করার কি আছে? কারণ আম্মু টেনশন তোমার বিয়ে নিয়ে না, তোমার কপালে বিয়ে আছে কিনা সেটা নিয়ে। না থাকলে নাই। আমি তো ওটাই বলছি, আচ্ছা না থাকলে নাই, যেটা নাই সেটা নিয়ে পাঁচটি করে কি লাভ আছে? না ইউ নো মানে ভাগ্য তো চেঞ্জ করা যাইতেও পারে, এই একটা ব্যাপার থাকতে পারে, মানুষের স্বপ্ন থাকে না একটা। আমার তোমার যেমন স্বপ্ন তুমি বিদেশ চলে যাবা, অনেকের স্বপ্ন সে ঐশ্বর্যা রেখে বিয়ে করবে, আম্মুর স্বপ্ন সে তার মেয়েকে বিয়ে দেবে। স্বপ্নের তার কোনো লিমিট নেই। হ্যাঁ সেটা আমাকে একজন বলছিল, স্বপ্নে যখন দেখবি তখন দেখবি বিরিয়ানি খাচ্ছিস, স্বপ্নে কেউ ভাত খায়? সেটাই এক্স্যাক্টলি, একটু বেশি করে রাখতে হবে। আচ্ছা তো তারপরে তারপরে তো হয়েই গেল। যেমন বলছো হয়েই গেল, যে না হইলে কত ভালো হইতো, ভালো থাকতাম। হয়ে গেল তোমার আব্বুর বিরাট সাহস, ডেসপারেট, সে একমাত্র বোন জামাইরে নিয়ে গিয়ে আর তোমার দাদারে নিয়ে গিয়ে, আব্বুর তো টুপিও ছিল, নানা টুপি দিয়ে বিয়ে করছে। আমার বাবার টুপি মাথায় দিয়ে সে বিয়ে করছে, একটা পাঞ্জাবি পরে হাফাতা শার্ট পরে চলে গেছিল। একটু পাঞ্জাবি পরা উচিত ছিল, আমি তো শো করতেছি পাঞ্জাবি পরে। কারণ কেন বলো তো, বলা যায় না কখন বিয়ে হয়ে যায়। ওই দিন হাফাতা শার্টই পরে গেছিল, পরের দিন মনে হয় পাঞ্জাবি পরে গেছিল, কিন্তু ওই দিন হাফাতা একটা শার্ট ছিল, ওইটাই পরে গেছিল। আচ্ছা আরেকটা কোশ্চেন করে, আমাদের কাছে অল্প কিছু সময় আছে এইখানটা, সেটা হচ্ছে যে ওর বিয়ে নিয়ে তুমি অনেক ডেসপারেট, তুমি আমার বিয়ে নিয়ে কিছু ভাবছো? খুব দরকার এখন, বয়স তো পার হয়ে গেছে, ওই বয়সে হইলে না দিয়ে দিতাম। বাবা তো 22 না 23 বছরের সময় বিয়ে করছে। না আমার তো হয়, আমাদের 16 এখনো, তাহলে 22-23 বিয়ে করি। আচ্ছা 22-23 বিয়ে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওইটা চিন্তা করো। আমি যতদূর জানি তুমি আমার বিয়ে নিয়ে চিন্তাই করো না। মানে তোমার কি মনে হয় আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে অনেকগুলা? না আমি মেয়ে দেখতেছি। মেয়ে দেখতেছো? আচ্ছা তাই সেটা তো আমাদেরকে বলবা যে মেয়ে দেখবা, সুন্দর করে একটু একটা মানে পোস্ট দিয়ে দাও, অফিশিয়াল একটা অ্যানাউন্সমেন্ট দিও তুমি কি টাইপের মেয়ে চাও। হ্যাঁ সুন্দর করে একটু বলে দাও যে পাত্রী খুঁজছি। এখন শেষ ঢাক হয়ে গেছে। কত সুন্দর সুন্দর মেয়ে আছে। আমার পুত্রের জন্য একটা পাত্রী খুঁজছি, একটু লম্বা হইতে হবে, হ্যাঁ অত ফর্সাও লাগবে না আমার, আমি জাস্ট ঘরোয়া একটা মেয়ে হইলে আমার। ঘরোয়া কেন? হ্যাঁ আমার সাথে ভালোভাবে যাতে মিশতে পারে। না 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 চাকরি করতে হবে না, আমি বিয়ে করব না। চাকরি করবে, আমি তো চাকরি করবে, চলে যাবে জাপান, তো মেয়ের সাথে আমার যেরকম সম্পর্ক এরকম একটা মেয়ে আমার হইলেই হবে, আরেকটা মেয়ে হইলে হবে বাস। মানে হচ্ছে একটু এস্টাবলিশ হতে হবে, সেটেল হতে হবে এবং ভালো হতে হবে। ভালো হতে হবে, কিন্তু প্রথমে তো ভালো না। এই কোন দিক দিয়ে? মানে জাস্ট ওমা তুমি কি ইশারা দিচ্ছ কিসের জন্য? ওকে
আচ্ছা একটু হোয়াটসঅ্যাপে যাবো। হোয়াটসঅ্যাপ মিমরা লিখেছে, জানেন আন্টি আমি কেন বলছি আমি ভাইয়ার ছোট বোন, কারণ আমার কোনো বড় ভাই নাই আর ভাইয়ারও কোনো ছোট বোন আছে তো, এই যে তাই আমি ভাইয়াকে এখন বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করি আর ভাইয়ার সব কথা মেনে চলার ট্রাই করি। আপনি এত সুইট করে কিভাবে কথা বলেন আপু? এটা তো আমি সুইট করে কোথায় কথা বলবো, আমি তো আরো যথেষ্টই একটু নার্ভাস। হ্যাঁ, যে হ্যাঁ আসলাম এখানে কথা বলতেছি, এটা আবার সুইট কিভাবে হলো জানি না। আর একটা ওয়ার্নিং দিয়ে দিই, ও এখানে সুন্দর করে সুইট করে কথা বলতেছে তোমাদের ফিদা ভাইয়া। যখন তোমার ছোট বোন হবা তখন বুঝবা যে কত ধরনের জ্বালানোর কত ওয়ে বের করতে পারে। হ্যাঁ মানে আমি বড় বোন হিসেবেই জ্বলতে জ্বলতে না, এটা তুমি জেলাস, ওটাকে জেলাসই বলো। তুমি জেলাস বলে আমার দোষ? বড় বোন হিসেবে পাত্তাই দেয় না, এই যে দেখলে এখনো বললো যে ছোট বোন। হ্যাঁ, আর তুমি যদি ছোট বোন হয়ে আসো তাহলে বুঝো তোমার কি অবস্থা করবে। শোনো, একটা সাইকোলজিক্যাল এজ টেস্ট গেম খেলছিলাম, সেখানে তোমার বয়স কত ছিল তুমি বলো? মানসিক বয়স তোমার কত তুমি বলো? ওই গেমের রেজাল্ট কত ছিল? 15 বছর না নাকি 16 বছর? 42 বছর। ও তো তাহলে আমার মানে দাদার সমান হয়ে যাবে এরকম করতে গেলে। আচ্ছা, যারা ওয়ার্ডা লিখেছে আমি আজকে ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ। আফিফা আপনি লিখেছে হাই ফিদা ভাইয়া, হ্যালো। শাফিয়া বেগম লিখেছে চেনা লাগছে তোমাদের। না তুমি চিনবা কিভাবে? আর ভালো করে দেখতে থাকো, একটু পরে বেশি চেনা লাগবে। চেনা লাগে তবুও চেনা, পরে চিনতে পারবেন আরেকটু। আচ্ছা, সোহেল রানা খুব মজা কমেন্ট করেছে, ফিদা তো মেয়েদের নাম, আনফরচুনেটলি আমি একটা ছেলে, আমার নাম ফিদা, কি করবো এখন বলেন তো? আমি আরেকটা এখানে বলি যে ফাগুনও কিন্তু মানে ছেলের নাম আমি বেশিরভাগ শুনছি, মানে মেয়ের নাম না। এইটাকে একটা বলে, এটা হচ্ছে কমন নেম থাকে কিছু, যেটা ছেলে মেয়ে সবার হইতে পারে। এই সোহেল রানা ভাই একটু পড়াশোনা করে জানতে পারবেন। হ্যাঁ, যেমন ভারতের একজন চিত্রশিল্পী ছিলেন, ভয়াবহ রকমের বিখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন। আর একটু পড়াশোনা করলে আপনি এগুলো জানতে পারতেন, আনফরচুনেটলি জানেন না, আজকে থেকে জানবেন। কেমন? ওকে, ইমরান রহমান লিখেছে আন্টিকে সালাম দিও ফিদা ভাই। আমি কেন দিব, তুই দে। আচ্ছা, শাহরুখ খান লিখেছে খালামণি কেমন আছেন এখন? আছি বাবা, ভালো। তুমি তো বাসায় আসো, এসে চলে যাও, দেখা সাক্ষাৎ করো না। যারা ওয়ার্দা লিখেছে আমি দেখতে পারতেছি না, এমবি নাই, জাস্ট কমেন্ট করতেছি আর রেডিওতে শুনছি, দ্যাটস গ্রেট। একটু চালাক নিলে দুনিয়াটিকে খুবই মুশকিল। আচ্ছা, শফিল আলম লিখেছে অনেক ভালো লাগছে ফারহান ফিদা, থ্যাংক ইউ সো মাচ। উর্মি কমেন্ট করেছে এইভাবে বলো না, এমনও হতে পারে লাইভ দেখে কিছু একটা হয়ে যাবে। আমি তো সেটাই চাই, আমি সবসময় চাই কিছু একটা হোক, কিছুই হয় না লাইভে, ইভেন্টলেস লাইভ। শাফিয়া বেগম লিখেছে কি আমি ভাবি বিয়ে দিব ছেলে, দে, সমস্যা কি, পারলে দিয়ে দাও। আচ্ছা, ইভান লিখেছে পাত্রী চাই ফিদা ভাইয়ের জন্য পাত্রী। আমি বুঝলাম না, মানে আমি কিন্তু পুরো একটা ঘন্টা আমার বোনের পাত্রের জন্য দৌড়ে বেড়াইছি, কারোর কোনো হদিস নাই, দুপুর কমেন্ট লাগাই দিয়েছে, কত খারাপ সবাই। যারা ওয়ার্দা লিখেছে ভাইয়া এমনি পড়ালেখা করতে ইচ্ছে করে না, তারপর তুমি যদি বলো যে পড়ালেখা করে কোনো লাভ নাই, তাহলে তো পড়ালেখা ছেড়ে দিতে হবে। না এমনি বলছি, ওটা প্রচুর পড়াশোনা করতে হবে, এই যে মানে বিয়ে করার জন্য পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, নুসরাত চাঁদনি লিখেছে মামি অ্যান্ড ছোঁয়া মাশাআল্লাহ লুকিং ভেরি প্রিটি, মাশাআল্লাহ, মাস্ট বি আ প্রাউড মোমেন্ট ফর ইউ টু হ্যাভ দেম ইন ইয়োর শো, ইউ গাইজ অলওয়েজ শেয়ার এ বিউটিফুল বন্ড, মে আল্লাহ হ্যাভ হিজ ব্লেসিংস অন ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। কেমন আছো মা? আচ্ছা, শফিল আলম লিখেছে ফারহান ফিদা আন্টিকে সালাম দিস, আপনি দেন, এখানেই তো। প্রাপ্তি জাকারি লিখছে আমিও চলে আসি, তুমি আস্তে আস্তে শো শেষ হয়ে যাবে, নেক্সট শোতে নিয়ে আসতে চাইছিলে কেন? হ্যাঁ, আমাদের পারিবারিক বন্ধুর মতো। বাহ, চমৎকার। এইটা হ্যাঁ, না অবশ্যই আমি জিজ্ঞাসা করলাম, ক্লিয়ার করলাম, সবাই তো জানে না। না, পারিবারিক বন্ধু বলতে চাচ্ছিলাম যে নিয়ে যাই ওকে, ও যেহেতু সেদিন করে গেছে আর ওর ফ্রি কিনা, ও যেভাবে বিয়ের অনুষ্ঠান খাচ্ছে, হ্যাঁ সেটাই, এই জন্য আসলে বলা হয়নি, আসলে একবার মনে করছিলাম যে নিয়ে চলে যাবে। ওকে, ডান। আচ্ছা, অনন্য অনু লিখেছে হ্যালো ফিড আই এম হিয়ার। হ্যালো অনু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, মিমরা একটা রিকোয়েস্ট করেছে, আপু একটা গান গাইবেন প্লিজ। আপু গান গাইতে পারে কিনা এটা তো আগে জানতে হবে না, আপু তো গান গাইতে পারে না। সবাইকে গানের রিকোয়েস্ট করা হয় এখানে। ও আচ্ছা, পারে 2 লাইন পারে না? হ্যাঁ, 3 লাইন পারে। 3 লাইন পারে। আরে না, কি গান? যাও 1 মিনিট 1-2 লাইন যা পারো। আচ্ছা, এটা তোমার ভালো হয়। চলো, খুব বেশি সময় নেই এই ঘন্টা। আচ্ছা, শুধু একটা লাইন গাবো। হ্যাঁ, গাও। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা,
তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ওকে, থ্যাংক ইউ। না ভালোই তো গাইছো, খারাপ কি? আচ্ছা, অলরাইট, সো ঘড়ির কাঁটা এক্স্যাক্টলি 3:54, 3:54। আমরা এই ঘন্টা থেকে বিদায় নেব। ফিরে আসবো কখন? এক্স্যাক্টলি বিকেল 4টার সময়। খুব বেশি সময় নেই, ছোট্ট একটা ব্রেক। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দিনরাত ঘড়ির কাঁটা। এখন সময় বিকাল 4টা। রেডিও দিন রাত 93.6 FM। আড্ডা বাজ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আপনি শুনছেন এবং দেখছেন রেডিও দিনরাত 93.6। ফিদা আছে আপনার সঙ্গে এবং চলছে আড্ডা বাজ। ঘড়ির কাটার সময় এখন এক্স্যাক্টলি বিকেল 4টা এবং আড্ডা বাজের দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেল। আজকে ফিদার সঙ্গে আড্ডাবাজি করতেছে তার পারিবারিক মানুষজন এবং আমরা জমিয়ে আড্ডা দিচ্ছি। সো আপনি যদি জয়েন করতে চান আমাদেরকে আজকের এই মজার আনন্দের আড্ডায়, তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজটাতে। আপনি ফেসবুকে লগ ইন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করুন রেডিও দিনরাত 93.6, তাহলে আপনি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা পেয়ে যাবেন। সেখানে আসলে লাইভটা পেয়ে যাবেন। আর লাইভে কমেন্ট করে আপনি জয়েন করতে পারেন আমাদের সঙ্গে। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি আমাকে রেডিওতে শুনে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন 0177770769, 0177770769। এই নম্বরটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন। সো আমরা এই ঘন্টার শুরুতেই একটু ফেসবুক কমেন্টগুলো পড়ে তারপরে আমরা গল্পে আসছি। ওকে, অনু লিখে আসসালামু আলাইকুম আন্টি, হ্যালো আপু। ওকে, মাহিদুল ইসলাম মাহি কমেন্ট করেছেন যে আমার কাছ থেকে আমার কথা বলা শেখা, মানে আবৃত্তি শেখা, বাচিক শিল্প শেখা। স্যার কমেন্ট করেছেন অনেকদিন পর ফিদার শো দেখছি, ফিদার আম্মু আর বোনের জন্য শুভ কামনা। তোমার বাবাকে কোথায় রেখে এলে ফিদা? আমি কাউকে নিয়ে আসি নাই স্যার, সবাই একা একা আসছে, আব্বু আসেনি। এটাকে বলে ডিচ মারা। না, সে কাজে ব্যস্ত। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, একটু ব্যস্ত আছে, আসতে পারে নাই। অনন্যা অনু লিখেছে আরে আপু তো মাশাআল্লাহ ভালো গায়। থ্যাংক ইউ। আচ্ছা, আপু হাই ফাইভ, আমাদের চুল দেখতে সেম সেম। অনন্যা অনু, অনন্যার সাথে হাই ফাইভ। আচ্ছা, তারপর হচ্ছে অনু লিখছে আন্টিকে কিভাবে ইমপ্রেস করবো ভাবছি। কারণ ভাবো কিভাবে, না ভেবে কিন্তু ইমপ্রেস করা যাবে না, আগে ভাবতে হবে। ভাবাভাবি অনেক ভালো ব্যাপার। ইমপ্রেস করার কারণ কি আন্টি? মানে কি নামটা কি দেখি? যেন? অনন্যা অনু। আরেকটা মেয়ে, সমস্যা কি? বাহ অনু, তুমি আমার বোন হয়ে গেলে। এবং এই কারণে কিন্তু আমার জিনিসটা এই পর্যায়ে চলে আসছে। ফিদা সাবধান। যেই প্রপোজালে আপুর কাছে আসছে এটা ভাই হয়ে গেছে। আচ্ছা দেখি, তারপর অনু আর অনেকগুলো কমেন্ট করছে। আন্টি আমি খুব ভালো চা বানাতে পারি, আমি রান্না বান্নাও পারি, গান গাইতে পারি না তবে কবিতা লিখতে পারি টুকটাক। আচ্ছা আমি লিখি আর ও আবৃত্তি করে, আমি সবার লিখা আবৃত্তি করি। তারপর আচ্ছা এই কয়টা লিখছে। হ্যাঁ আচ্ছা ওকে, রিয়া লিখছে আসসালামু আলাইকুম ফিদা, কেমন আছো? আন্টি কেমন আছেন? আপু কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা অনু লিখছে আন্টি বলবো নাকি? হ্যাঁ মা বলতে পারো, আমি তো মেয়ে বললাম। তোমাকে মেয়ে বানায় দিল, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট। আচ্ছা, অসিত চক্রবর্তী অনেক লিখেছে ভাইয়া এই মাত্র বাড়িতে আসলাম, এখন ড্রেস আপ চেঞ্জ করে দক্ষিণের বাতাসের মাঝে বসে রেস্ট নিচ্ছি আর আখ খাচ্ছি, খুব ভালো লাগছে শুনতে। আখ খাচ্ছি রে, বলার কি দরকার, আমি এখন আখ পাবো কোথায়? আচ্ছা অনু লিখছে আমার লজ্জা লাগছে, আমি আর কমেন্ট করতে পারবো না। এবং তারপরও একটু কষ্ট পাইছে, লিখছে এটা কোনো কথা? আচ্ছা চলো বাকি কমেন্টগুলো আমরা অবশ্যই পড়বো, একটু একটু করে আবারও পরে পড়বো। আচ্ছা হ্যাঁ, যেই কথায় আমরা ছিলাম, আমরা একটুখানি শুনে আসি তোমার স্কুল ডেজ, কলেজ ডেজের কথা একটু ডিটেইলে শুনবো। তোমার কিভাবে বোর্ন অ্যান্ড ব্রট আপ, তোমার স্কুল লাইফের কথাগুলো, কলেজের কথাগুলো, ইউনিভার্সিটি, সেখানকার বন্ধুদেরকে পাও এবং সেই বন্ধুদের সঙ্গে তোমার ফ্যামিলির কতখানি সম্পর্ক, কতখানি রিলেশনশিপ। আচ্ছা অনেক বড় একটা টপিক। তার আগে একটা মজার কথা আমি এর আগে সেগমেন্টে বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আমার বাবা মার তো প্রেম করে বিয়ে, কিন্তু শুধুমাত্র এই ফ্যামিলিতে একজন না, ফ্যামিলিতে আমার দুই ফুপু, তারপরে হচ্ছে আমার যে চাচা, তাদের সবাই আসলে পছন্দ করে বিয়ে। আচ্ছা, তো ওইরকম ফ্যামিলির মেয়ে হচ্ছে যে আমি, যার জীবনে খরা।
Correct. তো এই যে খুবই সুইট একটা ফ্যামিলি, সত্যি কথা বলতে। এই যে ভাবি কমেন্ট করলেন, খুবই সুইট একজন মানুষ, থ্যাংক ইউ ভাবি। আর মানে বলবো যে এই দিক থেকে যথেষ্টই আমরা যথেষ্ট কি বলবো এটাকে ইন্টারেস্টিং আর কি। সামহাউ হ্যাঁ। তুমি কি এই ফ্যামিলি নাকি অ্যাডপ্ট করো? সবারই প্রেম করে বিয়ে, সবারই পছন্দ করে বিয়ে, এদিকে মানে তোমার সবাই জীবন হচ্ছে এরকম ওই যে কেন? এরকম হয় না যে বেশি হতে 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 পরে আমার ভাগ্য থেকে সব ওদিক চলে গেছে আর কি। কোথায় আমার ভাগ্য থেকে কোথাও কেউ যায়নি, আমার তো প্রচুর ভাগ্য, আমার তো সুপ্রসন্ন ভাগ্য আমার। তোমার তো বেশি হয়ে গেছে দেখে হচ্ছে না, দেখো না। ওটা আম্মু দেয় না দেখে হচ্ছে না। হ্যাঁ ওই সেম আর কি, বুঝছো না, মানে আমারটা নাই দেখে হচ্ছে না, তোমারটা বেশি দেখে হবে না। তাই একটু ব্যালেন্স করা দরকার মাঝখান দিয়ে। ওকে হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমার যেটা বলতেছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। মানে মানে ছোটবেলা থেকে মানে বন্ধুদের সাথে আমার এই বন্ধুর কেমন সম্পর্ক, এই জিনিসটা আসলে মেইনলি না। তো আমি আসলে খুব বেশি যে বন্ধু বানাতে পারি ওই রকম মেয়ে না। মানে আমি হয়তো বা দেখতে আমাকে হয়তো বা অনেকে মনে করতে পারে যে আমি এক্সট্রোভার্ট বা এরকম, কিন্তু আমি আসলে খুবই শাই। আচ্ছা। আমি নতুন মানুষের সাথে আগ বাড়ায় কথা বলতে আমি খুব একটু নার্ভাস ফিল করি, বা যেটাই হোক না কেন আমার একটু বেজে যায় আর কি আচ্ছা। বিষয়টা। তো আমি এরকম কথা অনেকবার শুনছি, তোমাকে দেখতে তো অনেক মুডি মনে হয়, কিন্তু কথা তোমার সাথে কথা বলার পরে মনে হয় যে না ঠিক আছে, তুমি তো অনেক সুইট, এরকম। তো ছোটবেলা থেকে এরকম। তো আমার খুব বেশি যে বন্ধু ছিল এমন না, কিন্তু আমার একটা অদ্ভুত স্বভাব ছিল। আমার বন্ধু হলে আমি সবাইকে বাসায় নিয়ে চলে আসতাম। এটা আমার মনে আছে যে আমার স্কুল একদম বাসার কাছে ছিল, তো মানে হয়তো বা দুপুরে ক্লাস শেষ হলো, আমি বলছি যে যাবো আমার বাসায়, আচ্ছা চলো যাই বলে। আম্মুর হয়তো এরকম মনে থাকবে যে কয়েকদিনই হয়েছে যে দুপুরবেলা খাওয়ার টাইমে আমি আসছি, আরেকজনকে সাথে করে নিয়ে আসছি, আম্মু সুন্দর করে আপ্যায়ন করে তাদেরকে খাওয়াচ্ছে, মানে এরকম আর কি বিষয়টা। পরে তাদের গার্জিয়ান খুঁজতে খুঁজতে আমার বাসায় আসছে, জানে যে এছাড়া কোথাও পাওয়া যাবে আর না। কোথাও যাবে না। হ্যাঁ, তো এরকম। তো ওই যে মানে কিছু হলে বাসায় নিয়ে চলে আসা, তার মানে কি, মানে আম্মুকে ছাড়া তো হচ্ছে না আমার, তার মানে আমার যার সাথে পরিচয় আম্মু তো তার সাথে পরিচয় হবেই, ন্যাচারাল এইভাবে। কিন্তু ওইরকম আলাদা করে যে না এই ফ্রেন্ডটা আমার হয়েছে আম্মুকে বলবো না, এটা তো কখনোই হবে না। আমার যা ফ্রেন্ড আমার আম্মু সবাই জানে, এবং তারাও এটা জানে যে আমি আমার আম্মুর সাথে সবকিছু শেয়ার করি। ইভেন এখন পর্যন্ত আমার মানে যে ভার্সিটির ফ্রেন্ড, তারা আমার পারিবারিক ফ্রেন্ডই বলা যায়। আচ্ছা। সবাইকে বলতে গেলে আমার আম্মুর সাথেও তাদের এত ভালো সম্পর্ক, বাসায় এসে আমি না থাকলে মনে করো তার আম্মুর সাথে আড্ডা দিয়ে চলে যেতে পারবে, এমন অবস্থা আর কি। তো এই জিনিসটাই আর কি, যে একদম ছোটবেলা থেকেই দেখা গেছে যে আমার যারা ফ্রেন্ড আম্মুরও তারা ফ্রেন্ড। আচ্ছা, এরকম 2জন বা 3জন বন্ধুর কথা শুনবো। বর্তমানে এখন যাদের সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক আছে সেটা হচ্ছে যে একজন হচ্ছে বর্ণালী, আর একজন আছে আতিকা। মানে ওদের এই দুজনের সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক। আর স্কুল ফ্রেন্ডের মধ্যে যে আছে সে হচ্ছে মুনা। আচ্ছা। হ্যাঁ, মানে ও হচ্ছে আমার স্কুলের থেকে ফ্রেন্ড। মজার ব্যাপার হচ্ছে স্কুলে থাকতে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল না তেমন। ভেরি গুড। হ্যাঁ, স্কুল থেকে বের হওয়ার পর ওর সাথে আমার প্রচুর ফ্রেন্ডশিপ হয়ে গেছে। মানে প্রাইমারি লেভেলে রাখি। হ্যাঁ, প্রাইমারি লেভেলে ছিল রাখি। রাখির সাথে এখন অত বেশি যোগাযোগ নাই, কিন্তু সেই ফিলিংসটা রাখি মায়ের সাথে আম্মুর এখনো যোগাযোগ আছে। এবং মুনার সাথে কিভাবে হলো সেটাও কিন্তু আন্টিদের মাধ্যমে। ওই যে কমেন্ট করলেন আন্টি, চেনা চেনা লাগতেছে, কেন যে লাগতেছে, সবার আগে তো দুজনের ফ্রেন্ডশিপ হয়েছে, তারপর হচ্ছে আমার আর মুনার। আচ্ছা, মুনার সঙ্গে তোমার কেন স্কুল লাইফে ফ্রেন্ডশিপ হয় নাই? এটা হচ্ছে মজার কথা। এই অনেক গল্প শুনি। মজার কথা সেটা হচ্ছে যে ধরো স্কুলে থাকতে তো আমাদের সবারই গ্রুপ থাকে না, আমার 4 জনের গ্রুপ ছিল, এবং ওই ফ্রেন্ডদের সাথে আমার এখন এত বেশি যোগাযোগ না হলেও তাদের সাথেও মোটামুটি ফেসবুকের সুবাদে তারা কি করছে সেটা আমি জানি। হ্যাঁ, আমার 3 জন ফ্রেন্ড ছিল স্কুলে থাকতে, তাদের নাম একজন হচ্ছে প্রমি, তাসকিরা এবং তনু। হ্যাঁ, তনু। তাদের কথা আমার এখনো মনে আছে। হয়তো বা এত বেশি যোগাযোগ নাই, কিন্তু যথেষ্ট। এবং তাদের সাথেও কিন্তু আম্মুর সেম ফ্রেন্ডশিপই ছিল। ইভেন আমার যে কাজিন, আমার যে শান্ত আপু, আমার কাজিন, তার বিয়েতে ওরা এসে ভালোই নাচানাচি। ও আরেকজন ছিল শৈলী। আচ্ছা। তারা কিন্তু আমার আপুর বিয়েতে মানে আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম। মানে সেটা আসলে ওই দিনগুলো অনেক মজা ছিল। হ্যাঁ, তখন থেকে আসলে মুনার সাথে ক্লোজনেসটা হয়ে আসছে। এবং কেন স্কুলে ছিল না সেটার কথা বলতে যাচ্ছিলাম। হচ্ছে যে ওর গ্রুপ আমার গ্রুপ আলাদা ছিল। হ্যাঁ, আমরা 4 জন একসাথে থাকতাম, ওরা 4 জন একসাথে। মানে কিছু গ্রুপের ভাইব থাকে না, এখন তো বলে যে ভাইব মিলতো না। ওদের কেমন ভাইব ছিল, তোমাদের কেমন ভাইব ছিল? এটা কি বলবো এখন এভাবে বললে? ভাইব বলতে ওরা অনেক চঞ্চল ছিল। আচ্ছা। আমি ছিলাম খুবই চুপচাপ, রেগুলার ক্লাস করব। হ্যাঁ, রেগুলার ক্লাস করা, হোমওয়ার্ক জমা দিব। হ্যাঁ, মানে এটাকে তোমরা কি বলো এখন? নার্ড। আচ্ছা, নার্ড টাইপের ছিলাম। ওকে। পড়াশোনা খুব বেশি যে ভালো করতাম সেটা না, কিন্তু টাইপ ছিলাম নার্ড। আচ্ছা, যাই হোক। তো মুনার সাথে আমার খুব জ্বলতো না। ওরা যথেষ্ট প্রাণোচ্ছল টাইপের ছিল, যথেষ্ট মজা, ফান লাভিং। মুনা এখনো অনেক ফান লাভিং। হ্যাঁ, তো
এই তখন এই জন্য আসলে ওই সময় ওর সাথে ওই গ্রুপটার সাথে আমি মিশতে পারতাম না। আচ্ছা, আমি এটা বলবো যে আমি মিশতে পারতাম না, ওই ভাইবটা, ওই যে আমার যে অ্যাপ্রোচ করার ক্ষমতাটা ছিল না, এই জন্য ওই গ্রুপটাকে আমার ভালো লাগলেও আমি যে মিশতে পারতাম না। আচ্ছা, তো তোমার কি সামহাট মনে হয় যে ওরা অ্যাকচুয়ালি স্কুলটাকে মনে রাখার মতো এনজয় করে বের হলো, আমি তুমি এটা হয়তো মনে করি। খুব একটা পারলা না? হ্যাঁ, আমি এটা মনে করি যে ওরা আমার থেকে বেশি এনজয় করতে পারছে। আমি বলবো না যে আমি এনজয় করি নাই, আমি বলবো না যে আমার স্কুল লাইফটা বাজে গেছে, আমার স্কুল লাইফটা খুবই সুন্দর কাটছে এবং আমি এটা সারা জীবন মনে রাখবো। কিন্তু আমি বলবো যে আমার তুলনায় ওরা আরো অনেক বেশি মজা করতে পারছে। তো আমি যদি এখন যারা স্কুলে আছে আমি দেখি যে তারা খুব ফ্রাস্ট্রেশন, যে হ্যাঁ স্কুল কেন ভালো লাগে না, আমি বলবো যে প্লিজ ডু এনজয়। এই লাইফটা তুমি পরে যে মিস করবা। সবাই বলে না যে হ্যাঁ ভার্সিটি লাইফে অনেক মজা, স্কুল লাইফে কি না, আমি বলবো না ভার্সিটি লাইফ মজা না, কিন্তু স্কুল লাইফটার মতো প্রচুর মজা। ইয়েস, স্কুল লাইফটা প্রচুর মজা। আমি বলবো যে স্কুল লাইফটার মতো মজা আর কিছু নাই। তো তোমাদের এখন যা করতে মন চায় করো, লিমিটের মধ্যে থেকে অবশ্যই। সবকিছুই বাবা মার সাথে লিগ্যালাইজড হয়ে যতটুকু মজা করতে পারো তোমরা করো। আচ্ছা, এটা বলবো যে তখন আসলে এই জন্য মুনার সাথে আমার ফ্রেন্ডশিপটা ছিল না। কিন্তু যখন মানে স্কুল শেষ হলো আমি চলে আসলাম, আমরা কিন্তু আগে থাকতাম ওই উত্তরাতে, তারপর চলে আসলাম আমরা এখন কোথায় সেটা বলা দরকার নেই, চলে আসলাম আমরা এখানে। তো ওই চলে আসার পরে দেখা গেছে আমার স্কুলে সবার সাথে যোগাযোগটা একদম বিচ্ছিন্ন হয়ে গেল। আমি কলেজে এখানে এসে ভর্তি হলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আস্তে ধীরে ওই মুনার মা মানে আন্টির সাথে আম্মুর যোগাযোগ ঠিকই থাকতো। ওরকম করে আস্তে আস্তে মুনা আমাদের বাসায় আসলো, আমাদের আসলো। আর ওই যে বললাম আপুর বিয়ে, অ্যাকচুয়ালি ওই টাইম থেকে আমাদের ক্লোজনেসটা শুরু হয়ে গেছে। এখন আসলে অনেক ভালোই বলা যায়, যেটা পারিবারিক একটা ফ্রেন্ডই বলা যায়। মানে আমার মেয়েটাকে অনেক ভালো লাগে। মানে আমার খুব মনে হয় যে এরকম জীবনী শক্তি আমাদের দরকার। আচ্ছা, সব পরিস্থিতিকে নিজের মতো করে নেওয়া। এটা গেল স্কুলের একজন ফ্রেন্ডের সম্পর্কে। একটু ইউনিভার্সিটির, হ্যাঁ ইউনিভার্সিটির ফ্রেন্ড বলতে ইউনিভার্সিটিতে শুরুর দিকে সবার যেমন হয় অনেক বড় একটা গ্রুপ থাকে, ফ্রেন্ডস ফরএভার, যাই হোক ফ্রেন্ডস ফরএভার আমারও ছিল। ফ্রেন্ডস ফরএভার আমারও ছিল। আমি কোনো কিছু রিগ্রেট করি না। আচ্ছা, আমার লাইফে একটা মোটো আছে, তুমি এমন কিছু করো না যেটা তুমি রিগ্রেট করবা। আরেকটা জিনিস আছে, কোনো কিছু মানে যদি তুমি না করো সেটা তুমি রিগ্রেট করবা, কিন্তু করলে রিগ্রেট করবা না। তুমি হয়তোবা এখন ভার্সিটি লাইফে হয়তো মনে হচ্ছে ওই জায়গাটায় যাব, আচ্ছা গেছি, হ্যাঁ ভালো হয়েছে। যদি না যেতাম আমার সারা জীবন হয়তো মনে হতো ইস গেলে মনে হয় ভালো হতো। এই যে না করার রিগ্রেটটা, এটা যেন না থাকে জীবনে। আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আর কি, যে আমি করে হয়তো বা রিগ্রেট যদি করি সেটা পরের বিষয়, না করে আমি রিগ্রেট করতে চাই না যে ট্রাই তো করি নাই, ট্রাই করলে হয়তো বা হইতো। মানে somewhat risk is better than regret. ইয়েস, হ্যাঁ আমার হচ্ছে ট্রাই না করলে তো কিছুই মানে ওই যে মানে কিছুই তো গেইন করতে পারলাম না, কিছু ইনিশিয়েটিভ না নিলে এরকম। আর আরেকটা জিনিস ওই যে বললাম স্কুলে থাকতে আমি অনেক চুপচাপ ছিলাম, তো আমার মনে মানে কোনোভাবে মনে হয়েছে যে ভার্সিটি লাইফে যদি আমি এরকম চুপচাপই থাকি আমার হয়তো বা মানে লাইফটা আমি এনজয় করতে পারবো না, আমার দরকার কিছু। তো ফার্স্ট আমি যে ক্লাসে গেলাম, কিভাবে আমার আতিকার সাথে ফ্রেন্ডশিপ হলো। তো আমি তো ক্লাসে যেয়ে বসলাম, তারপরে দেখেছি আমি তো কাউকে তো চিনি না ফার্স্ট টাইম, তো আমার পাশে একটা মেয়ে বসছে। হ্যাঁ, তো ও তো মানে বসে আমার ওকে দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ মানে আছে না মানে ফার্স্ট একটা অ্যাপ্রোচ বা ফার্স্ট একটা লুক দেখে যে হ্যাঁ পার্সনটাকে ভালো, আমি দেখি ভালো লাগছে। এরপরে হচ্ছে যে দেখলাম যে সাথে কথাবার্তা মানে শুরু হলো। ফার্স্টে কি কথা বলছে আমার এত মেমোরি ক্লিয়ার না, মনে নাই, কিন্তু কথাবার্তা যেভাবে ও শুরু করলো। এরপরে না আস্তে আস্তে দেখা গেছে কিভাবে যে একদম ডিফাইন্ড কোনো আমাদের যে লাইন নেই যে হ্যাঁ আজকে থেকে আমরা ফ্রেন্ড, এরকম কিছু না, হ্যাঁ কিন্তু হয়ে গেছে। এবং দেখা গেছে ক্যাম্পাস লাইফে আমার আরেকজন ফ্রেন্ড ছিল, সে হচ্ছে পিঙ্কির সাথেও মানে পিঙ্কির সাথে কিন্তু আমার শুরুর দিকে ছিল না, পিঙ্কির সাথে ছিল আতিকা। আচ্ছা, তো সামহাও ওই আতিকার সাথে থেকে আমার পিঙ্কির সাথেও ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এখনো কিন্তু পিঙ্কির সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে, কিন্তু ও এখন আসলে ওর নিজের লাইফ নিয়ে বিজি হয়ে গেছে, সংসার আছে, একটা পিচ্চি আছে, সেই সুইট। তো এই জন্য দেখা গেছে ওর সাথে হয়তো এতটা এখন হয়তো আগের মতো কথাবার্তা বা কিছু হয় না, কিন্তু ফ্রেন্ডশিপ আছে। যাই হোক, তো আতিকার সাথে ওই যে ফ্রেন্ডশিপ, তবে আতিকার পরে আরও মানে গ্রুপের যারা থাকে অনেকেই ছিল আমার সাথে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করা হয়ে গেল। কথাটা হারাই ফেললাম, কোনটা থেকে জানি বলতেছিলাম যে আতিকার সাথে কিভাবে শুরু হলো। হারানোর কিছু নাই, সবই কথা বলো। সেটাই, না কথা বলতে বলতে আসলে কোন দিকে চলে যায়। ঠিক আছে, হ্যাঁ আতিকার সঙ্গে শুরু হলো, ডিফাইন্ড লাইন নাই, কিন্তু এখন এরপরে ভার্সিটি আমার গার্জিয়ান ছিল আতিকা। আচ্ছা, তোমার আতিকাকে দেখে মনে নেই এটা তো আমি,
এরকম মনে হয় না না hate আমার করে? কখনো এটা মনে হয় না এইটা না, কিন্তু ভালো কথা মনে অনেক ভুল করছো হ্যাঁ। মানে আমিও অনেক সময় ভেবে যে, আরে কি দুইটা আমাদেরকে নিয়ে মানে ক্যাম্পাসে মানে আমাদের দুইজনকে আলাদা করে ডিফাইনই করতে পারতো না কেউ এবং অদ্ভুত বিষয় আমি মানে বুঝি না কেন মানুষের এটা মনে হয় আমার কাছে কখনো মনে হয় না আমার কাছে মনে হয় আতিকা এত সুন্দর এত বিউটি কুইন একটা মেয়ে কিভাবে আমার সাথে মিলবে আচ্ছা সেটা অবশ্য আমাদেরই ভুল। আবার এই যে এত যাই হোক। ফ্রেন্ড বলতেছে হ্যাঁ, হ্যাঁ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আতিকা আর ওর সম্পর্ক কিন্তু তুমি হ্যাঁ ওরা এখনো তুইতে হ্যাঁ ওরা নামেনি। এখনো তুইতে নামে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি বুঝতেই পারি না আতিকার ভাষ্য মতে এটা বলে যে আমার না সবাইকে তুই আসে না বুঝছো ফাগুন কিন্তু সবাই মানে আমি তুমি করে বললে আমার কোনো সমস্যা নেই কিন্তু সবাইকে অনেকে আছে ওর দেখেই ওর মনে হবে যে না ওকে তুই করে বলতে পারবে কিন্তু সবাইকে তুই করে বলতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন দরকার নাই ও আমাকে তুমি করে বলে আমি ওকে তুমি করে বলি Okay, fine. এটা তো দরকার নেই যে সবাইকে তুই করে বলতে হবে হ্যাঁ নাইস হ্যাঁ দ্যাট ইজ গুড। এরকম তো তারপরে যে মানে ক্যাম্পাসে আমার গার্জিয়ান ছিল পিঙ্কি আর আতিকা হয়তো বা এরকম কোনো একটা কিছু করতে যাচ্ছি এই ফাগুনটা করা ভালো হবে না অথবা যে কোনো একটা ধরো যে কোনো একটা পরামর্শ যে কোনো বিষয় যে কোনো সম্পর্কের জন্যই পরামর্শ একটা দরকার কনসালটেন্সি তো কনসালটেন্সির জন্য ওরা যথেষ্ট আমার কাছে ভালো ছিল। আচ্ছা আর তারপরে বর্ণালীর সাথে সবচেয়ে কিভাবে হলো সেটা বলি মানে আতিকা আর আমি তো একই ডিপার্টমেন্টে ছিলাম একই ক্লাসে ছিলাম ফ্রেন্ডশিপ হয়েছে বর্ণালী কিন্তু কোনো কিছুই না আচ্ছা বর্ণালী আরেক ফ্যাকাল্টিতে অন্য ডিপার্টমেন্টে হ্যাঁ ওর সাথে আমার কিভাবে দেখা হলো আমরা বিভিন্ন ক্লাব টাপ করতাম তো মানে আমি যথেষ্ট মানে ক্লাব অ্যাক্টিভিটিসের সঙ্গে হ্যাঁ তো ওইখানে ফটোগ্রাফি ক্লাবে যে আমার বর্ণালীর সাথে দেখা হলো তো ফার্স্ট ইমপ্রেশনে কোনো কিছুই না মানে মনে হয় না যে এই মেয়েটার সাথে আমার ফ্রেন্ডশিপ হবে এবং ওর কি মনে হয়েছিল জানো আমাকেও বলছে যে কোথা থেকে মেয়ে আসছে হ্যাঁ মানে আসে না ফার্স্ট লুক ভালো লাগে না যে আসছে কেন বা এরকম মুডি এরকম মনে হয়েছিল আমাকে বলছে যাই হোক কিন্তু দেখা গেছে আস্তে আস্তে করে ওই যে ডিফাইন্ড কোনো লাইন নাই কিন্তু হয়ে গেছে এবং আমরা দুজন এত বেশি একসাথে থাকতাম ওর ফ্যাকাল্টিতে সবাই মনে করতো আমিও ওই ফ্যাকাল্টিতে পড়ি আমার ফ্যাকাল্টিতে মনে করতো ও আমার ফ্যাকাল্টিতে পড়ে আচ্ছা কিন্তু আমরা দুজন যে আলাদা আমাদের সবকিছু আলাদা এটা কেউ মনে করতো না আচ্ছা ও যেটা বলতেছিলাম যে আতিকার সাথে আমার চেহারা এক হয়ে যাওয়ার মজার বিষয়গুলা ইভেন ফেসবুকেও আমরা দুইজন যদি একজন আরেকজনের ছবি পোস্টাইতাম ট্যাগ হয়ে যাইতো আমার নামে ওর নামে মানে আমার ছবিতে ওর নাম আসতো ওর ছবিতে আমার নাম এরকম মানে এটা রিয়েল আমরা দেখছি মানে এটা কিভাবে পসিবল আমি জানি না এবং টিচাররা তো কোনো সময়ই আলাদা করতে পারতো না মানে এখনো পারে নাকি নট শিওর এবং নামও কিন্তু কাছাকাছি ছিল আমার নাম আনিকা ওর আতিকা প্রচুর প্যাচ ওকে সো তোমার এই সবগুলা ফ্রেন্ড সম্পর্কে তোমার বাসায় জানে হ্যাঁ তোমার ফ্রেন্ডদের নিয়ে যখন তুমি আম্মুকে এসে কিছু বলতা তখন তোমার প্রপোজালের এগেইনস্টে যে কমপ্লেইনগুলো আসতো এই সমস্যা ওই সমস্যা ফ্রেন্ডের ক্ষেত্রে কখনো আসে নাই ফ্রেন্ডের ক্ষেত্রে ফ্রেন্ডের ক্ষেত্রে এরকম কেন আসে নাই শুনো না আমি বলতেছি কি মজা কথা বলো আজ বল কোন জায়গা বলো না আতিকাকে না আমি কখনো ওরকম বলতে পারতাম না আতিকা ওই যে গার্জিয়ান লেভেলে ছিল আম্মুর জায়গায় আমি ওকে ভয় পাইতাম আম্মুকে এসে আমি সব মানে এগুলো বলে দিতাম আতিকার কাছে চিন্তা করতাম যে এইটা বলবো আচ্ছা থাক দরকার নেই এমনি দরকার নেই এটা ইগনোর এই টাইপের হয়ে যাইতো আর কি আচ্ছা এবার একটু তোমার কাছ থেকে শুনি তোমার স্কুলিং ডেজ গুলা মানে যে কথাটা শুরু থেকে উঠে আসছে যে ফ্রিডম অনেক বেশি ফ্রিডম পাওয়া ফ্রেন্ডশিপ পাওয়া এবং একটা কমফোর্ট জোন পাওয়া তুমিও কি বড় হওয়ার সময় সমস্ত কিছু পেয়ে আসছো যার কারণে তুমি এই ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারছো এবং প্রোভাইড করছো নাকি তুমি এগুলা সেই অর্থে পাও নাই দেখে তুমি এই ব্যাপারটাকে প্রোভাইড করতে চাও না কোনোটাই মানে 100% না আচ্ছা শুনি মানে পাওয়াটা হচ্ছে আমরা কিন্তু মোটামুটি গ্রামে এবং আমাদের স্কুলটা আমাদের বাড়ি থেকে 1-1.5 মাইল দূরে এবং ট্রান্সপোর্ট ছিল না সেটা সেই আমি 84 এর এসএসসি ব্যাচ তার মানে আমার স্কুলটা শুরু হয়েছে কবে আরো আগে হেঁটে যেতে হতো এতটুকু আমরা এই ফ্রিডমটুকু পেয়েছি যে আমরা ওখানে গিয়ে পড়াশোনা করতে পারছি যেহেতু আমার বাবা টিচার ছিলেন হ্যাঁ তার ইচ্ছা তার মেয়েরা পড়াশোনা করবে তো ওই এত দূরে গিয়ে পড়াশোনা করে ওখান থেকে এসএসসি করার পরে আমাদের এলাকায় কোনো কলেজ নাই আচ্ছা হ্যাঁ কলেজে যেতে হলে শহরে সেটা আরো 9 কিলোমিটার দূরে এবং তখন বাস আচ্ছা যাতায়াতের বাহন হ্যাঁ তখন ফার্স্ট আমার বড় বোন মানে তোমার মেজো খালা যেটা সে হইলো প্রথম
আমাদের এখান থেকে কিশোরগঞ্জে যায় কলেজ শুরু করলো, আমি তারপরের ব্যাচ, এবং আমাদের সাথে আরো অনেকেই, এবং আমার ফ্রেন্ড যারা দেখো ওরা সবাই তখন আমাদের সাথে কিন্তু প্রথম শুরু করলো আমার মেজোটা, তোমার মেজো খালা, আমার ছোট খালা, তো খালা দুইটাই। হ্যাঁ, খালা তোমার ছোট খালা। তো এই হইলো আমরা এই ফ্রিডমটা পাইছি কোন দিক থেকে, বাবার দিক থেকে। আর আম্মার কথা হয়েছে বাস এই পর্যন্ত হইছে, অনেক হইছে। হ্যাঁ, বাস মেট্রিক পাস করছে, আর লাগবে না, এই পর্যন্তই শেষ। মেট্রিক পাসের পর থেকে বিয়া দেও করতে করতে ঘর আনতে আনতে এই করতে 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 আমি তো তাও মাস্টার্স পর্যন্ত যেতে পারছি, আপা ইন্টারও পাস করতে পারলো না, মেজোটা ইন্টার পাস করার পরে বিয়া দিয়ে দিল, ও পরে ডিগ্রি পাস করলো। আচ্ছা, হ্যাঁ, আমি শেষ পর্যন্ত দুলাভাই আপা ইয়াতে গিয়ে যেন আমি মাপ পাইছি আর কি। আচ্ছা, হ্যাঁ, পড়াশোনাটা শেষ করতে পারছি। আর বাবার দিক থেকে ফ্রিডম বলতে পুরাই ফ্রিডম ছিল, কিন্তু তার কথা ছিল একটাই, যেখানেই যাও দিন শেষে আমি আইসা যেন বাড়িতে, বাবা সপ্তাহে একদিন বাড়িতে আসতো। আচ্ছা, হ্যাঁ, এবং আমি আইসা যেন দেখি তোমরা তিনজনই বাড়িতে। আচ্ছা, এটা তো বাবার শর্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলো তুমি এর মধ্যে গিয়ে তুমি লন্ডন ঘুরে চলে আসো, আমার সুইট ডিমান্ড বলা যায়, এক সপ্তাহ পরে বাসায় আসছি, তিনটা মেয়ে দেখবো। আর আমার তো শাসন ছিল প্রচুর কড়া শাসন। আমরা আবার পড়তে হয়েছে তোমার ছেলেমেয়ের একসাথে স্কুলে, প্রাইমারি লেভেল এটা, কিন্তু না 6 থেকে 8 পর্যন্ত আবার গার্লস স্কুল আলাদা। 9-এ এসে পড়ছি ছেলেদের মাঝখানে, সে তো মাথা খারাপ অবস্থা, আম্মা তো আর পড়াবেই না। আমরা থাকি একটা কুফরির জায়গার মতো, কমন রুমের সিস্টেম ছিল। স্যারেরা যেত এই ক্লাস 9 মেয়ের আয়রে, স্যারের পিছন পিছন যাইতাম, ক্লাসের পিছনের দিকে 3টা কি 4টে যে কটা বেঞ্চ আমাদের লাগতো, ওইটি আমাদের জন্য বরাদ্দ, এবং দরজা ওই দিক দিয়ে, সামনে দরজাতে ঢুকাও যাবে না, সামনে সব ছেলেরা, আমরা পিছনের বেঞ্চে যেয়ে বসবো, স্যারের ক্লাস শেষ করে বলবে বেরো, আমরা বের হবো, স্যার বের হবে, স্যারের পিছন লাইন ধরে ধরে আমরা কমন রুমে যাই। এই ছেলেদের সাথে মানে মানে কোনো সুযোগই নাই। আচ্ছা, হ্যাঁ, তাই বলে কি কিছু হয় নাই, তাই তো দেখতেছি, ঠিকই তো প্রেম করে বিয়ে করছে। হ্যাঁ, এটা তো স্কুলের কথা বলতেছি ওটা। এইভাবে গেল আমার স্কুল জীবন। হ্যাঁ, স্কুলে আমার বান্ধবী আছে। এখন মজার কথা হচ্ছে আমি ছিলাম আর্টসের, কিন্তু আমার এখনো যার সাথে বেশি বান্ধবী, এখনো যার সাথে বেশি যোগাযোগ, সে ছিল সায়েন্সে। কি নাম? আচ্ছা, কল্পনা। হ্যাঁ, সে ওর সাথে মানে ও তো 9-এ ভর্তি, ওকে ভর্তিও হয়েছে 9-এ। আচ্ছা, কিন্তু তার সাথে আমার এখন পর্যন্ত, এই যে কালকে ও ঢাকায় আসবে, আমি ওখানে যাবো ওর বিয়ের বাড়িতে দাওয়াত খেতে। হ্যাঁ, বুঝতে পারছো। আর আছে ঢাকাতে অনেকেই আছে, তাদের সাথে কমই হয়, কিন্তু কল্পনার সাথে আমার এখনো অনেক বেশি। তবে হ্যাঁ, আমার দিক থেকে এটা আমার ফ্রেন্ডেরাও বলে যে আমার দিক থেকে আমি যোগাযোগ করি বেশি। আচ্ছা, আমি সবার সাথে যোগাযোগ রাখি। আমার এক ফ্রেন্ড আছে তোমার শাহজালাল ভার্সিটির ডক্টর পিএইচডি করা, সে প্রফেসর ওখানে শাহজালাল ভার্সিটির। হ্যাঁ, সাস্টের। সেও সেদিন বলতেছে একমাত্র তুমি সবার সাথে যোগাযোগ রাখে, সবাই মানে আমার সাথে এখনো অন্তত 15 জনের যোগাযোগ আছে আমার স্কুল লাইফের। আচ্ছা, আমার স্কুল গেল একটা, কলেজ গেল আরেকটা। কলেজ হচ্ছে কিশোরগঞ্জ মহিলা কলেজ, সেখানে আমার কোনো ওখানে কোনো বান্ধবী ওই রকম ভাবে হয় নাই। মানে স্কুলের এরাই তো আমার সাথে কলেজে আসলো। হ্যাঁ, সো আলাদা করে তেমন করে কিছু হয় না। ইয়াতে ডিগ্রি হইলো আমার, তো পাস করছে ডিগ্রি অনার্স না, কিন্তু ডিগ্রি হইলো ময়মনসিংহ মামুনুন্নেছায়। সেখানে খুব বেশি আছে না, ছিল 2 জন ডুরা শাহিদা, এদের সাথে আর কোনো যোগাযোগ নাই। ওইটা শেষ করে ভর্তি হলাম আনন্দমোহনে, সেখানে ক্লাস করলাম মনে হয় 2-3 মাস। হ্যাঁ, করার পরে চলে গেলাম গড়টিয়া সাদতে, গিয়ে এই যে সার্কেল, ওখানে আমার প্রথম দেখা হয়েছে। মানে ভার্সিটির গাড়িতে যাওয়া লাগতো, তোমার খালু আমার ওই জায়গা দেখাই দিল, উঠাই দিল গাড়িতে, আমি গিয়ে বসলাম এক সিটে, পাশে একটা মেয়ে বসা। হ্যাঁ, জিজ্ঞেস করলাম নাম কি, বললো মিনা। আমার জিজ্ঞেস করলো, আমি বললাম কোথেকে আসছো, আমি বলছি থেকে। ও কোন সাবজেক্ট? আমরা আবার পলিটিক্যাল সায়েন্স, দেখলাম যে ওর ওইটা। আচ্ছা, হ্যাঁ, তো এই যে মিনার সাথে এবং দেখি যে মিনার পরে আরো ওর যে 2-3 জন আছে সবাই আসলো। আচ্ছা, এইভাবে আমাদের গ্রুপ হয়ে গেল প্রায় 8-10 জনের। এই যে তোমার বাপ একজন, বাদক, তোমার জামি, কায়ুম, মৃদুল মামা সব একসাথে। মৃদুল আমাদের সাথে না, কিন্তু ও এখানে ছিল না। না, মৃদুল পরে, মৃদুল তো ক্রাশ আমার। ও সরি, সে পরে এসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইভাবে বিরাট গ্রুপের থেকে শেষ। হ্যাঁ, আমরা ছিলাম, আমরা মেয়েরা ছিলাম 4-5 জন, ওরাও ছিল 4-5 জন, মোট 8-10 জনের গ্রুপ।
আমরা সব একসাথেই আচ্ছা একসাথেই শেষ করলাম পড়াশোনা, শেষ করলাম। তো তোমার আব্বু মাঝখান থেকে চাকরিতে ঢুকে গেল আর আমরা শেষ করলাম একসাথে। আর মৃদুল হয়েছে তোমার জামি মামার ফ্রেন্ড, আচ্ছা সেই সুবাদে আমাদের সাথে বাস সে বেটা ক্লাস খেয়ে বসে আছে। এই হলো অবস্থা। আচ্ছা সো শিলা ওরা তো আমার স্কুলের ফ্রেন্ড। ওকে সো সেই অর্থে নানুর কাছ থেকে তোমরা কোনো ফ্রিডম পাও নাই ওইভাবে, নানার কাছ থেকে পাইছিলা। তো তাহলে তোমার অ্যাকচুয়ালি ফ্রিডমটা দেয়া লাগবে, বা নানু তো অ্যাকচুয়ালি টেনশনের কারণে জন্য যে কি না কি হয়ে যায় সেই টেনশন, তোমারও টেনশন কেন ছিল না? আর তুমি কেন বুঝলা যে তোমার আমাদেরকে ফ্রিডমটা দেওয়া দরকার? না টেনশন থাকবে না কেন, টেনশন তো আছে, কিন্তু এখন যুগের হাওয়া, যুগ যখন যেটা আসে আমার কাছে সেটা। কিন্তু আমি তোমাদের এখন ঘরে বসে রাখলে কি হবে? তোমার নানু টেন্ডেন্সি কোনো মতে মেট্রিক পাস করুক তারপরে বিয়া, তা আমার তো ওই টেন্ডেন্সি ছিল না, থাকলে ততদিনে বিয়ে দিয়ে দিতাম। আমাকে যেহেতু ছাড়তে হবে, ইভেন আমি কলেজ পর্যন্ত আনা নেওয়া করছি, ভার্সিটিতেও তোমার আব্বু জানো গাড়িতে এসে উঠাইয়া দিছে, সন্ধ্যা হয়ে গেলে তোমার আব্বু এসে দাঁড়াই আছে, এর থেকে আর বেশি কি ছাড় দিব? আর কি করবো? সেটাই। এটা কিন্তু এমন না যে অনেকে বলে না যে হ্যাঁ ট্রাস্ট করে না আমাকে নিয়ে যাওয়া আসা করতেছে এই কারণে, কিন্তু হ্যাঁ নিজেদের সেফটির কারণে। এটা আমি এটা মানে তখন আমি বুঝতে পারতাম যে জিনিসটা আসলে ট্রাস্টের না, জিনিসটা হচ্ছে দেরি হয়ে গেলে ফোন দিত যে আমি নেমে গেছি, আসে নাই কেন আব্বু? হ্যাঁ সেও যে মানে মানে বকা দিব তার জন্য না, রাস্তা চেনে নাও, আরে না রাস্তা চিনতাম ঠিক, হ্যাঁ চলে যাব, টেনশন করবে, টেনশন করবে কোথায় আবার কোথায় দেখাবে। অনেকদিন দেখা গেছে আমি আসতেছি ও যাচ্ছে, এইভাবে নিয়ে একসাথে চলে গেছি। এটা কিন্তু ওই অবিশ্বাসের জন্য না, সবটাই জাস্ট ফর দ্য সেফটি রিজনস, নিজের একটা ইয়ে যে না আমি আছি সাথে, এই আর কি। ছাড়ছি না, এখন তো যাচ্ছে, এখন তো কিন্তু ওই যে ওই সময় অভ্যাসটা হয়ে গেছে না, বুঝছো? এখন কোথাও একা যাইতে নিলে ভালো লাগে না, মনে হয় কেউ একজন সাথে থাকতো, একটু গল্প করতে করতে যাইতাম। আমার ওই জায়গাটাই এখনো খটকা যে তুমি যেই প্যাটার্নটা পাইলা না বড় হওয়ার সময়, তুমি সেই প্যাটার্নটা প্রোভাইড কেমনে করলে? এখানে কি আব্বুর কোনো বিয়া ছিল আলাদা করে? না, আব্বুর কোনো ডিমান্ড ছিল আলাদা করে? তো অবশ্যই সাপোর্ট ছিল, সাপোর্ট না মানে তার একটা ডিমান্ড থাকে না যে ছেলে মেয়ে এইভাবে বড় হবে, না না এই ধরনের কোনো ইয়ে তো আসলে তোমার আব্বু মনে হয় না। আমি যা বলি হ্যাঁ তোমার আব্বু তো ওইভাবে, হ্যাঁ একটা তো তোমরা জানো তোমাদেরকে ফ্রিডম দিয়ে দিছে যে তোমরা যেদিকে যেতে চাও আমি আছি তোমাদের পিছনে, হ্যাঁ বিগেস্ট সাপোর্ট, হ্যাঁ এটা দিয়ে রাখছে, এবং সেই লাইনে যাইতে তোমাদের যা করতে হবে সবটাই করে দিবে। আচ্ছা তা আর টেক কেয়ার করবা করার ক্ষেত্রে আমি যে যাচ্ছে কিনা জায়গা মতো, এইটা আর কি এইভাবে। এবং তোমার আব্বু কখনো বাধাও দেয় নাই যে না ওইটা করা যাবে না, বরং আমি যেটা বলছি যে না ওইটা দিব না ওখানে, সেটা অনেক সময় তোমার আব্বু ফেভারে আসছে যে না কিছু হবে না, অথবা নিজে আগে দিয়ে আসছে। এটা আর কি, ওইটা সবটাই যে আমার না তা না, তোমার আব্বুরও এখানে অনেক ভূমিকা আছে, দুইজনে মিলেই হয়েছে। আর আমি কি পাই নাই এত চিন্তা ভাবনা করি নাই, আমি তো না থাকে না একটা লার্নিং যে ঠিক আছে আমি দেখে আসছি এভাবে করে বড় করছে আমাকে, আমি এভাবে বড় করব ন্যাচারালি, যেটা হয় না তুমি ব্রেকিং দ্য স্টেরিও কেন? হ্যাঁ না এটা না, তবে তোমার নানার যেটা ছিল সেটা খুব ভালো, আমাদের খুব ভালো লাগতো। যেদিন মঙ্গলবার দিন অফ ডে, সেদিন আমাদের অফ ডে, মানে সেদিন পড়া নাই, স্কুলে যাবো আসবো, আসতে আমরা এসে দেখতাম হয়তো বাবা চলে আসছে, হ্যাঁ বাস সন্ধ্যায় পড়তে বসবো, আসো গল্প করি, বৃষ্টি নামলো কোনো কথা নেই, আসো শুয়ে শুয়ে কত ধরনের গল্প, শুয়ে শুয়ে গল্প। আম্মা তো সেদিকে হ্যাঁ পড়াশোনা নাই, এদিক কখন পড়বে কি করবে, বাবা গল্পই বলতেছে গল্পই বলতেছে। নানু আর সিরিয়াস অ্যাবাউট পড়াশোনা, বাট টিল দেন ম্যাট্রিক, হ্যাঁ হ্যাঁ ম্যাট্রিক কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, ম্যাট্রিক আর বিয়ে করতে হবে। আর বাবা হয়েছে হ্যাঁ পড়াশোনা করবে অসুবিধা নাই, কিন্তু ওইরকম চার্জ দেয় নাই কখনোই। আচ্ছা হ্যাঁ আম্মা যে প্রেসারটা রাখতো বাবা কোনো প্রেসার দেয় না। হ্যাঁ আমরা ওরকম চার্জের মধ্যে কখনো থাকি না, আমিও নানার মতোই হয়ে গেছি এখন, উল্টা পুল্টা টাইপের। ওকে সো ঘড়ির কাঁটায় 4:28 এই মুহূর্তে আমরা একটু ফেসবুক লাইভের কমেন্টে যাব, তারপরে আমরা একটা কমার্শিয়াল ব্রেকে যাব। অসিত চক্রবর্তী লিখেছে, দুই অতিথিকে আমার অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগছে তাদের টক ঝাল কথামালা, ভাইয়া চলে আসো আমাদের বাড়িতে, তোমাকে আখ খাওয়াবো। ঠিক আছে আসবো না। আচ্ছা অনু লিখেছে, সমস্যা নেই, তাড়াতাড়ি মেয়ে হিসেবে মেনে নিল, আয় হায় লাইন পুরা ক্লিয়ার, লাইন ক্লিয়ার করে ফেলছে। আইরিন আনিকা ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আব্দুল্লাহ আল মাহবুব জিম লিখেছে, ফাগুন ফিদা চলুক আড্ডা, শুনছি তোমাদেরকে আড্ডাবাজ পোলাপান, সালাম আন্টি।
জিম আমার বন্ধু, মানে ভার্সিটির একজন ফ্রেন্ড। আচ্ছা ও আমার বাসায় আসে, এই যে বললো না। হ্যাঁ। ও মানে ও কিন্তু আসলে ও ফ্যামিলি ফ্রেন্ড যেটা বলা যায়। আচ্ছা, অসিত চক্রবর্তী লিখেছে, তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি ভাই, তুমি প্রাণ খুলে হাসো। আমি তো প্রাণ খুলে হাসি সবসময়, প্রাণ খুলে মুখ খুলে আমি হাসি। আচ্ছা, অনু লিখেছে, আমার সাথে আমার মায়ের বন্ডিং আর আপুর আর আন্টির বন্ডিং একই রকম। মা আমার সব ফ্রেন্ডদের চেনে, আমার সব ফ্রেন্ড আমার চেয়ে আমার মায়ের সাথে ক্লোজ। ভেরি গুড। এগুলা বলে আন্টিকে ইমপ্রেস করা যাবে না। আচ্ছা, এটা কি লিখছে, আম্মু আমার পাশ থেকে আমার মা আপনাকে, আচ্ছা ওর পাশ থেকে ওর মা তোমাকে জিজ্ঞাসা করছে ছেলেকে কবে বিয়ে করাবেন। কার মা? অনুর মা যে লিখছে ছেলেকে কবে বিয়ে করাবো, যখন আমার বয়স হবে। না, ছেলে এখনো যখন 25 হবে, এখন সংবিধানে আমি এখনো সংবিধানে কাট অফ। আচ্ছা, অনু লিখেছে, আপুর ভয়েস অনেক সুন্দর, আপু আর যে হয়ে যাবে, ইন্টারেস্টিং। হাই থ্যাংক ইউ। অনেক বড় কমপ্লিমেন্ট আমার জন্য, সত্যি। আচ্ছা, অনু লিখেছে, আচ্ছা আমার না আপুর ভয়েস আর সাদিয়া আপুর সেম লাগছে। ও সাদিয়া তো আমার পছন্দের। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, অনু লিখছে, আমার কাছে সব মেয়ের গলায় সে একই রকম লাগে, চিকন গলা। এটা বেস্ট। আচ্ছা, তারপর অনু লিখেছে, আমার বাবা বাদে আমার পুরো ফ্যামিলি শো দেখছে। ও দ্যাটস সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনু লিখেছে, তোমার আম্মু তো দেখি ভীষণ মজার মানুষ, তুমি আমাকে দেখে সেটা বোঝো না, বোকা মেয়ে। আচ্ছা, প্রতীক বিশ্বাস লিখেছে, মানুষগুলো আমার খুব বেশি প্রিয়। প্রতীক কেমন আছো? আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপ টেক্সট যাবো। এই দেখো, হোয়াটসঅ্যাপ টেক্সট তো লোডই নেয় না। মানে প্রতীকের সাথেও, মানে প্রতীক এর সাথেও মানে আম্মুর আমার থেকে ভালো সম্পর্ক আর কি, ভালো সম্পর্ক। মানে ক্যাম্পাসে গেলে দেখা যায় যে আম্মু বলে, তোমার ফ্রেন্ডের সঙ্গে তোমার তো খারাপ সম্পর্ক কেন? মানে তুমি না ভাই, খারাপ সম্পর্ক বলা যায় না, আম্মুরটা থেকে বেশি সম্পর্ক ভালো। একসময় আমাকে মা ডাকতো। হ্যাঁ, ক্যাম্পাসে গেলে দেখা গেছে যে একটু, হ্যাঁ প্রতীককে একটু বলো যদি ক্যাম্পাসে থাকে একটু দেখা করে যাক, মানে এরকম। আচ্ছা, সব সময় দেখা যায় যে ও আমাদের ফ্যামিলির জন্য বলে না যে রুটিং ফর আওয়ার ফ্যামিলি, ওয়ান পারসন, প্রতীক। আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপ টেক্সটে যাব। সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম আন্টি আপু, কেমন আছেন? আমি অনেক সিক, আপনি আসছেন তাই টেক্সট করলাম, আর অনেক দিন পর জয়েন করলাম। আন্টিকে অন্য ডাকে ডাকতে ইচ্ছা করছে, আমি কি ডাকবো? কে আসে? এটা হচ্ছে রিপা। আচ্ছা, তুমি সিক ভালো হয়ে পরে নাম খুঁজে বের করো। হ্যাঁ, ভালো হয়ে পরে রিজেক্টেড। ওকে, আমি আশা দিয়ে রাখছি। আর আমি কিন্তু খুব ভালো রান্না করি আন্টি। রে মেয়েগুলি কি, এটা আগে লেভেলে আসতে, আগে চাকরি করতে হবে তারপর। আচ্ছা, ওকে, সো আমরা একটা কমার্শিয়াল ব্রেকে যাব। আমরা একটা কমার্শিয়াল ব্রেক থেকে ফিরে আসবো চমৎকার একটা সেগমেন্ট নিয়ে। কোথাও যাওয়া যাবে না, সাথেই থাকুন, শুনতে থাকুন এবং দেখতে থাকুন রেডিও দিনরাত 93.6। গুড মর্নিং বাংলাদেশ। রাইজিং সান প্রতিদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, শুধুমাত্র রেডিও দিনরাত 93.6 FM এ। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপার, ফ্রেশ মানেই সুন্দর। রাতের শহর, রাতের আড্ডা, লং ড্রাইভে গিয়ে মজার খাওয়া দাওয়া, ইন্টারেস্টিং মুভি গসিপ, টিভি সিরিজের এক্সাইটিং টপিক। ল্যাম্পপোস্ট প্রতি শনিবার থেকে সোমবার রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত, অনলি অন রেডিও দিনরাত 93.6 FM এ। দেশি খাবার, বিদেশি খাবার, খাবার খাবার খাবার, খাবারিস খাবার, খাবারের ক্লাসে মনোযোগ সবার। ফুডোলজি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত, শুধুমাত্র রেডিও দিনরাত 93.6 FM এ। গুড মর্নিং বাংলাদেশ। রাইজিং সান প্রতিদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, শুধুমাত্র রেডিও দিনরাত 93.6 FM এ। কতদিন দেখিনি তোমায়। তাই বুঝি, কিন্তু তুমি আছো আমার ভিতরে, বাহিরে, অন্তরে অন্তরে। একদমই না, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? আমি 7 সাগর পাড়ি দিয়েও
সৈকতে পড়ে আছি। কিংবদন্তি সব বাংলা গান নিয়ে রেডিও দিনরাত 93.6 FM এর সাপ্তাহিক আয়োজন রেট্রো ক্যাফে প্রতি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র রেডিও দিনরাত 93.6 FM এ। রাতের শহর, রাতের আড্ডা, লং ড্রাইভে গিয়ে মজার খাওয়া দাওয়া, ইন্টারেস্টিং মুভি গসিপ, টিভি সিরিজের এক্সাইটিং টপিক। ল্যাম্পপোস্ট প্রতি শনিবার থেকে সোমবার রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত অনলি অন রেডিও দিনরাত 93.6 FM এ। Oh my god, oh my god, oh my god! Spider-Man No Way Home is coming! Yay! দোস্ত, অ্যাডেলের ইজি অন মি এখনো 1 নম্বরে। বলিতে চঞ্চল ভাইকে যা লাগতেছে না, উফ সেই। এই সুগার ফ্রি দেখছো, ইটস সো ফানি রাইট? অনির্বাণের পরিচালনায় কিন্তু মন্দার আসছে, কার্তিকের ধামাকা কিন্তু বোম ফাটাবে। মিডিয়া জগতের সব চটপটে খবরাখবর নিয়ে রেডিও দিনরাতের সাপ্তাহিক আয়োজন শোবিজ শোকেস প্রতি শুক্রবার রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অনলি অন রেডিও দিনরাত 93.6 FM। Oh my god! আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপার, ফ্রেশ মানেই সুন্দর। কিছু আড্ডা, কিছু গান, সারাদিনের ক্লান্তি ভুলে করব ফান। ঢাকার সন্ধ্যা, প্রতি রবিবার থেকে বুধবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র রেডিও দিনরাত 93.6 FM to light up your world. Your ultimate folk station is here. 93.6 FM. Radio Dinrat 93.6 FM. Light up your world. এই যে মেয়ে, সামনে বিয়ে, বের হয়েও না, রোদে জ্বলে যাবে রংটা। কিসের খেলা, দেখলেই গাটা জ্বলে, জানে শুধু ঠংটা। কি ডিয়ারিং, হাতে স্টিয়ারিং, শুরু করেছে নতুন ভংচংটা। কি যে সব পরে, এগুলো পোশাক? কি আছিস বাজা ইফটিজিং এর সংটা। গা জ্বালানো রোদটাই শুধু নয়, প্রতিদিন তোমাকে ফেস করতে হয় আর অনেক কিছু। রিভাইভ ট্যালকাম পাউডার, অ্যাক্টিভ সানব্লক যুক্ত, রোদ থেকে কমপ্লিট প্রোটেকশন সারাদিন। বেরিয়ে এসো, চোখে চোখ রাখো, ডিসাইড করো তোমার রাইট আর রংটা। রিভাইভ ট্যালকাম পাউডার, আগে রোদটা ফেস করো, তারপর লাইফটা চেস করো। Radio Dinrat 93.6 FM. Your ultimate folk station. আড্ডা বাজ। ওয়েলকাম ব্যাক। আপনি শুনছেন এবং দেখছেন রেডিও দিনরাত 93.6 FM। ফিদা আছে আপনার সঙ্গে এবং চলছে আড্ডাবাজ। সো আড্ডাবাজের দ্বিতীয় ঘন্টার শেষ ভাগটাতে আমরা আছি 4:38। বিদায় নেওয়ার সময় বা গত লিঙ্কে বলে গেছিলাম আমরা একটা চমৎকার সেগমেন্ট নিয়ে ব্যাক করবো, দ্যাট ইজ অন ইয়োর ফেস। এই সেগমেন্টে বেসিক্যালি আমরা কি করি, আমরা হচ্ছে কি ভাল লাগে না আরেকজনের ব্যাপারে সেটা একদম দুম করে মুখের উপরে বলে দেই। মানে যত যাই হোক ফ্রেন্ড, তো কিছু কিছু ব্যাপার তো থাকেই, ভালো লাগে না, সারাদিন একসঙ্গে থাকতে হয়, কিছু কিছু ব্যাপার স্যাপার থাকে যে এইটা না হইলে ভালো হইতো, ওটা ওরম হইলে ভালো হইতো, এরকম কিছু কথাবার্তা থাকে, কিন্তু কেন যেন সবসময় বলি না।
বাট আজকে এই সেগমেন্টের মাধ্যমে বলবো, এবং আমাদের ওপাশ থেকে যে বন্ধুরা থাকবেন তারা ডেফিনেটলি জাস্টিফিকেশনের জায়গাতেও থাকবেন যে কেন আমি এই কাজটা করি, বা হ্যাঁ ঠিক আছে আমার এই কাজটা করা ঠিক হয় নাই। সো এই অ্যাপোলজি বা এই জাস্টিফিকেশন সেই দুইটা জায়গায় থাকবে। সেই সেগমেন্ট হচ্ছে আমাদের অন ইয়োর ফেস। ওকে, আচ্ছা আমরা সেই সেগমেন্টে যাওয়ার একটু ফেসবুক কমেন্ট থেকে ঘুরে আসি। আচ্ছা, অনন্যা অনু লিখেছে কি আজব, রিপা আপু এসব শুরু করলো। ফিদা তোমার জানার জন্য বলে দেই, রিপা আপু কিন্তু অলরেডি ম্যারিড। ও কি শুরু করলো? তো কিছুই করে নাই। আরে আশ্চর্য, ও জাস্ট আপুকে আর আম্মুকে হাই হ্যালো দিল, বাস। আচ্ছা, এমডি মুশফিকুর রহমান লিখেছে ফ্রিকোয়েন্সিতে শুনে ভেবেছিলাম সাদিয়া আপু আসছে আজকের আড্ডা বাজে, পরে দেখলাম না সাদিয়া আপু না। ওকে, তারপর হচ্ছে জাহারা জান্নাত শশী লিখেছে ফিদা ভাইয়া শশী লাইভ রেডিওতে ফাগুনাপুর ভয়েস শুনে মনে হলো ফিদা ভাইকে জানায় আসি যে আমি বেঁচে আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি, আই গট অ্যান অবজেকশন। আন্টি ভাইয়া ফোন কল ধরে নাই, আজব। আচ্ছা ফাগুনাপুর তো বুঝিনি, আবার বলো। মানে ও আম্মুর ফোনও ধরে না, আম্মুর এটা অভিযোগ, দুজন একসাথে অভিযোগ করে আর কি করবে। এই দেখো এখন কি আর করার, সবাই একই অভিযোগ করে। ফাগুনাপুর তোমার ভয়েস মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এমডি মুশফিকুর রহমান লিখেছে টেক লাভ ফিদা ভাই, ইউর লাভ ইজ কর্ডিয়ালি টেকেন ব্রাদার। আমি থাকি মিরপুরে কিন্তু আমার গ্রামের বাড়ি কিন্তু টাঙ্গাইলে। ভেরি গুড, সাব্বাস। আচ্ছা, এইচএন জয়া লিখেছে লর্ডস অফ লাভ সিস্টার আনিকা ফাগুন। জয়া আপু আমার ক্যাম্পাসের সিনিয়র আপু, আমি থিয়েটার করতাম, থিয়েটারের বড় আপু ছিলেন, মানে যথেষ্ট গুণী একজন অভিনেত্রী বলবো আমি। আপুর কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে যেটা আমার অভিনয় আর কি শেখা এরকম। দ্যাটস গুড। ওকে, সো আমরা যাই সেগমেন্ট, আমাদের অন ইওর ফেস সেগমেন্ট। ওকে, আচ্ছা শুরু করবো তোমাকে দিয়ে, আপুকে দিয়ে। বলো অন ইওর ফেস, একদম আম্মুর কোন জিনিস তোমার পছন্দ না বলো। আম্মুর মাইক্রোফোন বন্ধ, বলো। যে জিনিসটা পছন্দ না সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং কিরকম? আমি সবসময় আম্মুকে এই জিনিসটা বলি যে আম্মু তুমি এত মানে যে জিনিসটা হয় নাই বা এটা নিয়ে এত বেশি চিন্তা কেন করো, টেনশন কেন করো। টেনশনের জিনিস নিয়ে টেনশন করলে কোনো সমস্যা নাই, সেটা যখন মানে অ্যাবসার্ড কিছু জিনিসপত্র নিয়ে হয়ে যায় তখন সেটা খুব বিরক্তিকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু। এবং এটা নিয়ে আম্মুর সাথে ওই যে ফ্রেন্ডদের মধ্যে ঝগড়া হয় না, কথা কাটাকাটি, হ্যাঁ হয়, আম্মুর সাথে কথা কাটে, এটা কেন করো, ওরকম কেন করতেছো, তুমি আগে জিনিসটা জেনে নাও, তুমি যে জিনিসটা ইয়া করে নাও। এই হচ্ছে জিনিসগুলো আর কি, মানে যেটা বলে যে ওভার থিঙ্কিংটা আমার কাছে পছন্দ লাগে না। এই ওভার থিঙ্কিং এর কারণে দেখা গেছে যে আম্মুর শরীরও কিন্তু খারাপ থাকে। হ্যাঁ ওকে, হ্যাঁ বলো বলো। সেটা হচ্ছে যে মানে আম্মুর শরীরও কিন্তু খারাপ হয়ে যায় এই শুধুমাত্র ওভার থিঙ্কিং এর কারণে। একটা কথা ধরো, কেউ একটা কথা বললো, হ্যাঁ সেইটা নিয়েই সে সারাদিন চিন্তা করতে থাকবে, সেইটাকে বানায় বুনায় নিয়ে আরো মানে বহুত কিছু ডালপালা গজায় চিন্তা করতে থাকবে, এবং পরবর্তী দেখেছে এটা নিয়ে তার শরীর খারাপ থাকবে। আচ্ছা, ইভেন এমনও হয়েছে তার স্বপ্ন দেখে মন খারাপ হয়ে গেছে, মানে শরীর খারাপ হয়ে গেছে যে হ্যাঁ স্বপ্নে এটা দেখলাম, হ্যাঁ এই জিনিসটা হয়েছে, মানে খারাপ স্বপ্ন দেখে, হ্যাঁ স্বপ্নে খারাপ জিনিস দেখে তার ঘুম থেকে উঠে শরীর খারাপ হয়ে গেছে। আচ্ছা, এরকমও হয়। তো এই জিনিসটা কি অনেক বেশি না? আচ্ছা ওকে, একটু শুনি কেন এই কাজটা হয়। কোনটার উত্তর দেব? এই যে এত ওভার থিঙ্কিং কেন? মা হইলে বুঝতে পারবে। ওফ নো, নট দ্যাট ইমোশনাল সেন্টিমেন্টাল ডায়লগ। ও নো, লজিক্যালি দুনিয়ার সব ওভার থিঙ্ক করে। আগে এত ছিল না আসলে, তোমরা বড় হওয়ার পরে এই টেনশনের এটা অনেক বেশি হয়ে গেছে। বড় হওয়ার পরে টেনশন কমার কথা, বাড়তেছে না, বড় হওয়ার পরে আমার ছোট ছোটই ভালো লাগে। আমার ছোট ছোটই ভালো লাগতো। এখন বয়স হয়েছে, আসলে কেউ একটা কিছু বললে সেটা নিতে পারি না সহজে, যদিও ওই যে মেয়ে বুঝায় এটা কোনো ব্যাপারই না, কিন্তু মাথায় আমার এটা ঘুরতেই থাকে। ব্যাপার তো অবশ্যই আমার কেন বললো, আমি তো এটা আসলে করি নাই। বিশেষ করে যেটা আমি করি নাই সেই ব্লেমটা যখন আমার কাছে আসে, আমার খুবই এটা কি বলবো, আমার আসলে শরীর খারাপ করে ফেলে। আমি তাকে বলতে ইচ্ছা করে না যে না আমি তো এটা করি নাই, কিন্তু আমার এটা আমার যেটা তুমি করো নাই সেটা যখন তোমার সাথে কথা হলো তখন তোমার সেটা গায়ে আসে কেন, তোমার গায়ে লাগে কেন? তুমি তো জানো এটা আমি করি নাই। ভুল বুঝলো, এটা আমার খুব খারাপ লাগলো যে আমার খামাখা। আচ্ছা, এই যে একটা মানুষ ভুল বোঝে, এটা তো ওর বোঝার লিমিটেশন, তোমার তো কিছু না। এত বুঝলে তো টেনশনই করতাম না। এইটা বুঝো না কেন? মানে আসে না কন্টিনিউয়াসলি মনে হয় কি যে সেটা আমার দিন রাত 24 ঘন্টা পড়ায়। হ্যাঁ, এই যে যেটা আমি একমাত্র আমি এই কথা
কথাটাই বলতে নিয়েছিলাম 24 ঘন্টা কাউন্সিলিং এর মধ্যে রাখতে হয় যে আম্মু ইগনোর কিছু ইয়া করে না। এবং মজার কথা কি আমার যে বান্ধবী আছে আরে, বর্ণালী বলি, দুইটা তুমি বাসায় গিয়ে যখন আমার সাথে দেখা না করে রুমে ঢুকে যাও, সেটাও আমার ইয়ে লাগে যে হ্যাঁ আসলো, আমার কাছে আসলো না তা কেন আমি এখনো? ফ্রেশ হবো না, ব্যাগপত্র রাখবো না? সেটাও আমার লাগে যে আসলো না কেন আগে আমার কাছে এসে তারপরে না যাবে। সেটা এটাও- পরবর্তীতে আরো দূরের চিন্তা করি পরে যে বিয়ে করলে তো হ্যাঁ এগুলা বিয়ে করবে। করলে বইয়ের ঘরে আগে ঢুকবে। এই যে ওভার থিংকিংটা বুঝছো? ওভার থিংকিংটা কোন দিকে হয়? এখন আমি বলতেছি না যে সম্পূর্ণটা আম্মুর দোষ, হ্যাঁ তোমারও উচিত, তুমিও এটা শিখবা যে ঢুকেই ফার্স্টে আম্মুর সাথে দেখা করে দেন রুমে ঢুকা। তুমি কিন্তু মাঝে মাঝে এমন আমি করো টেরও যে পাই না ঢুকে- কখন তুমি তুমি আসলে কিন্তু না। ঢুকে করো কি আমার সাথে দেখা করো, হ্যাঁ তোমার সাথে সরাসরি- দেখা করি না, কিছু বলা থাকলে তোমাকে ওই তো, বলে আসবো। সরাসরি হ্যাঁ সরাসরি আমার রুমে ঢুকে সবকিছু আমার রুমে কিন্তু এটা রেখে ভাগ হয়েছে কথা তোমার থেকে এই শুরু করে। চাকরিতে আসার পরে, আগে কিন্তু ভাগ ছিল না, আগে একসাথেই বলতা। এখন তোমরা থাকো দুই ভাগে, আমি কি করবো? হ্যাঁ, এখন তুমি যে ওর সাথে সারাদিন share করো। ল্যাপটপের সামনে বসা থাকি, আমি এখন টেনে নিয়ে আসবো নাকি? তুমি থাকো নিচে শুয়ে লাটা মেরে ফেসবুক চালাচ্ছো, ইউটিউব দেখতেছো, আমি এক করবো কেমনে এখন? একসাথে তুমি যাই হোক তুমি একসাথে এই যে বললা যে সব শেয়ার করা, হ্যাঁ, এই হ্যাঁ। রিসেন্ট কিছুটা তোমার দিক থেকে এটা কমে গেছে। হ্যাঁ কারণ কারণ তোমার ওভারথিংকিংটা বেড়ে গেছে এক্স্যাক্টলি আমি এখন চিন্তা করি তোমাকে এটা বলবো, টেনশন করে হাই প্রেসার উঠাই ফেলবে, কি দরকার? এখন তো আমার ওইটার জন্য টেনশন হয়, কেন ও আমার সাথে আগের এই মতো, কি যে- হ্যাঁ আগের মতো মানে কেন, কি ডাঙায় বাঘ জলে খুবই কষিয়াই। কেন আগের মতো তুমি ওর সাথে কথা বলবা, আমিও ও থাকবো, ওভারথিং করে না তো, তুমি করো। না আমিও থাকবো আর শুনবো, বাস আসলা অফিস থেকে আগের মতো স্কুলের মতো পিছে পিছে ঘুরে যা বলতা, এখনো যাবা, আমি তো ওইটা মানে চিন্তা করি এখন। না, এখন হয়েছে তখন কি, তুমি তোমারও- ওভারথিং করতে না, সো এখন আমরা না, বলতে overthinking- তো এটা বলতে আমি টেনশন ফিল করি এখন, যাচ্ছে এটা কি বলবো, ঠিক হবে বলাটা এটা বললে নাকি আবার পরে কি রিঅ্যাকশন হয়ে যায়? এই আর কি। 100% আম্মুর দোষ সেটা না, 100% তোমার সেটা না, আমারও না, কিন্তু জিনিসগুলা হয়েছে কি মানে সম্পর্কটা কিন্তু ইভলভিং, মানে মানুষ যতই তোমাকে বাইরে থেকে বলুক না কেন হ্যাঁ এইটা হচ্ছে সঠিক রিলেশনশিপ, কিন্তু এটা না, তুমি নিজে যখন একটার মধ্যে দিয়ে যাবা তখন তুমি নিজে শিখবা আচ্ছা যে এই সম্পর্কটা আচ্ছা এটা এইভাবে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসটা এইভাবে করতে হয়। এই যে এখন এই যে আম্মু বললো তোমাকে আজকে যে তুমি যে আম্মুর সাথে দেখা না করো অন্য রুমে ঢুকে যাও বা আমার সাথে দেখা করো, সেটা আম্মুর খারাপ লাগে, জিনিসটা তুমি জানতা না, এখন তোমার এটা মাথায় থাকবে, তুমি চেষ্টা করবা এখন ঢুকে আগে আম্মুর সাথে জাস্ট একটু দেখা করে আসি যে আম্মু আমি আসছি, তাই না? এই যে এই জিনিসগুলো শিখা, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ওভারথিংক করলে এই যে এই বলাটা কিন্তু এই যে এত লেট Limited হয়ে হয়ে গেল, যায়। হ্যাঁ ওভারথিংক করলে কিন্তু জিনিসটা সুন্দর করে বুঝে বলতে আরেকটা পারতেছ না। সিচুয়েশন দেখবা না, আমার তো তোমরাও বাইরে যাও, দেখা যায় তোমার আব্বু থাকে না, আমি সারাদিন বাসায় একা থাকি, তাহলে আমাকে তো তোমাদের সেই স্পেসটা দিতে হবে যে আম্মু সারাদিন বাসায় একা ছিল, হ্যাঁ কাজে আমরা যেহেতু আসছি আম্মুর সাথে একটু সময় কাটাই, আর আমার সবসময় মনে হয় আমি তো একদমই একা, শুধু তোমরা, তোমার নানা নাই, নানু নাই, আমার একটা ভাই নাই, আমার সবসময় মাথার মধ্যে ওগুলি ঘুরে, যার জন্য আমি একটু ডিপ্রেস না, আমরা থাকি। কিন্তু এবং আম্মু তোমরা সবসময়, হ্যাঁ। যখন একটু দূরে চলে যাও, বলো। হ্যাঁ তখন ওটা আবার আমার গ্রো আপ হয় যে আমি একা, আমি একা, আমার এখন যাওয়ার জায়গা নাই। আচ্ছা আজ 1 বছর পরে কিন্তু আমি তোমার নানা বাড়ি থেকে ঘুরে আসলাম, হ্যাঁ তো ওই যে ঘুরে আসলাম এসে কিন্তু আমার ভালো লাগছে, কেউ যে নাই তাও আমার কিন্তু খারাপ লাগে নাই, কিন্তু আমার যাইতে 1 বছর সময় লাগলো, কেন তোমাদের সাথে মিট আপ করতে পারতেছি না, আমি এটা সেট আপ হচ্ছেই না আমার, এই হলো মানে এই আর কি, এইগুলি মিলাই। ওকে, সো ওই যে প্রথম যে কথাটা ছিল মা হও পরে বুঝবো, ওইটা কোনো জাস্টিফিকেশন ছিল না? ওকে আচ্ছা, এবার একটু তোমার কাছ থেকে শুনি ওর ব্যাপারে, ওর কোনটা ভাল লাগে না বলো, ওর মাইক্রোফোন অফ এখন। বিয়েটা করতে বিয়েতে রাজি হচ্ছে না, বিয়েতে রাজি হচ্ছে না, কোনোভাবে ওকে রাজি করানো যাচ্ছে না ওটা বিয়ে করার ব্যাপারে। কি কেন তোমার কি প্রবলেম, মানে তুমি কেন বিয়েতে রাজি হচ্ছ না? বিয়ে থেকে তো যোজন দূরে কেন তুমি? এটা আসলে মানে হয়ে গেছে জিনিসটা, ওই দেখো দিকে তুমি আমার- আচ্ছা না, আমার হ্যাঁ। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে না তুমি তোমার ফ্যামিলিতে বৈবাহিক কোনো অশান্তি দেখতেছো না, না তুমি গোষ্ঠীতে দেখতেছো, কারণ সবাই প্রেম করে বিয়ে করছে, হ্যাঁ। হয়তো দেখছো কয়েকটা ফ্রেন্ডের দেখছো, দেখছো, বাট তুমি যেই ফ্যামিলিটাতে বিলং করতেছো সেখানে কোনো অশান্তি নাই, ঝুট ঝামেলা নাই, তারপর কোনো তুমি দূরে তুমি সেটাকে এক্সাম্পল হিসেবে না নিয়ে যেই টুকরা এক্সাম্পল গুলো তুমি ফ্যামিলির বাইরে দেখতেছো ঝামেলা হচ্ছে, সেটা কেন তুমি না, অ্যাকসেপ্ট এই যে করতেছো? এটা কিন্তু তোমাদের ভুল ধারণা, আমি কিন্তু ওইগুলা দেখে যে জিনিসটা থেকে সরে আছি বিষয়টা কিন্তু এমন না। তো কেন সরে আসো সেটা শুনি।
মানে এগুলো হওয়ার আগেই কিন্তু আমার মধ্যে এই যে মানে বিয়ে করার জিনিসটা এটার প্রতি আগ্রহ আমার ছিল না। হ্যাঁ, এখন আরো দেখতেছি, বুঝছো, মানে ওটার উপর দিয়ে আসছে, নট বেজ। তো এটা কেন আসতেছে না আমি ঠিক জানি না কেন আমি যদি নিজে আমারটা অ্যানালাইজ করতে চাই তাহলে আমি বলবো যে হয়তোবা আমি রেসপন্সিবিলিটিটাকে ভয় পাই, হয়তোবা আমি একটা পার্সনের লাইফের সাথে আমি যুক্ত হব, শুধু তার না, তার হোল ফ্যামিলি, তার মানে তার বলতে তার হোল ওয়ার্ল্ড, তার সাথে আমি যুক্ত হয়ে যাব। হ্যাঁ, কিন্তু আই এম নট কনফিডেন্ট যে আমি ওইটা হ্যান্ডেল করতে পারবো। আমি ওই থেকে ধরে আনতে হবে যার কোনো ফ্যামিলি, সেটাও না, কারণ পার্সনটা তো আছে, পার্সনটার ইমোশন তো আমাকে হ্যান্ডেল করতে হবে। পার্সনটার মানে কিছু না হলেও তার ভালো মন্দ লাগা, আমি তো শুধু ডিমান্ড করতে পারি না যে আমাকে রানীর মতো করে রাখবে, আমি তাকে রাজার মতো রাখতে পারবো না, এগুলো তো হয় না। এত কিছু চিন্তা করলে তো বাবু না, আসলেও আমার ছেলে বিয়ে করাইতে হবে আগে। আমি তোমাকে অনেক আগে থেকেই বলি এই জিনিসগুলো আমার মধ্যে এই জিনিসগুলো, এই থিঙ্কিংগুলো আসে আম্মু, আমি কি বলবো, এই জন্য আমার এই আরো এই দুনিয়াটা, এই যে এখানে আসার আগে যেমন ভয় পাইলাম যে করতেছে, ওটাও সেম। মানে টু সাম এক্সটেন্ট ওভার থিংকিং দুজনের মধ্যেই আছে, নাই খালি আমার মধ্যে। আমরা কি বলবো কি তোমার মধ্যেও আছে? না আমি কিছু অন ইওর ফেস আমি আউট, তো এই সেগমেন্ট আমি এক্সক্লুডেড, তো আমার শো আজকে তো স্পেশাল, আজকে তো ফ্যামিলি নিয়ে আসছো। আমি এক্সক্লুডেড, আমি হোস্ট এসে, আর কি আশ্চর্য, ফ্যামিলি না সেটা খুব ঝামেলা আছে দেখা যাচ্ছে। চুপ শোনো, আর সবাই সাক্ষী থাকলো, আমাকে চুপ করাই দিছো। শোনো, কমেন্ট পড়ে আসে। আচ্ছা, মাই নেম ইজ ফাতেমা, ফার্স্ট কমেন্ট, হ্যালো ফাতেমা, থ্যাংক ইউ ফর জয়েনিং। আচ্ছা, অনু লিখছে আইকনিক ডায়ালগ ক্ল্যাপস, ওই যে ওইটা মা হওয়া পরে বুঝবে। ওকে, তারপর হচ্ছে, আচ্ছা অনু লিখেছে আম্মু ডান, আল মেক শিওর আগে আপনার সাথে দেখা করবে। ও আচ্ছা, ওর আম্মু তোমার সঙ্গে দেখা করবে, ঠিক আছে, ওয়েলকাম দিয়ে দিছে। ওকে, আচ্ছা অনু লিখেছে আমার কিছু কমেন্ট স্কিপ করে গেছো, আমি আপুকে জিজ্ঞাসা করেছিলাম ভাইয়ের শোতে এসে কেমন লাগছে, সেম প্রশ্ন আন্টিকেও। এই প্রশ্নটা স্কিপই থাকুক, এটা একদম শেষে আমরা জিজ্ঞাসা করবো, শেষে গিয়ে শুনবো। আচ্ছা আচ্ছা, রিপা কমেন্ট হোয়াটসঅ্যাপ টেক্সট করছে, সবাই বলে আমি নাকি লক্ষ্মী একটা মেয়ে আর খুব খুব তাড়াতাড়ি মিশতে পারি, আর অনু বলে তুমি ম্যারিড, সো নো চান্স। কি আপি কিন্তু খুব সুন্দর করে কথা বলে, আর আন্টিও কিন্তু খুব গুছিয়ে কথা বলে। আর আন্টি আপনারও তো একা কাজ করতে খুব কষ্ট হয়, তাই না? না, হ্যাঁ, একটা আমাদের একটা হাউস মেইড আছে, কোনো কষ্ট নেই। সকাল বিকাল আমি যখনই ঘুম থেকে আমি দেখি আচ্ছা চলে আসছে কাজ করতে, সো নো টেনশন, একদম আরামে আছে একদমই। এটা তো হলো না, টেনশন নেই, ওই কাজের সাথে তো ওইটা যাচ্ছে না। হ্যাঁ, আম্মু তো কাজ করানোর জন্য চাচ্ছে না। হ্যাঁ, তুমি কাজের মধ্যে যাচ্ছ, আম্মু তো ফ্রেন্ড চাচ্ছে। হ্যাঁ, সেটাই। ওকে, সো ঘড়ির কাঁটায় 4:51, আমরা এই ঘন্টা থেকে বিদায় নেব, ফিরে আসবো এক্স্যাক্টলি বিকেল 5টার সময় আরো একবার। সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM। বড় সংকটে রিয়া দয়া পারে বার ডাকি তোমায় ক্ষময় অপরাধ ক্ষময় অপরাধ দাসে পানে একবার সাহবে দয়াময় ক্ষময় অপরাধ ক্ষময় অপরাধ।
যাইছে তাই পারো তুমি তোমার ক্ষমতায় আমি যাইছে তাই পারো তুমি রাখো মারো সেই নাম নবী রাখো মারো সেই নাম নবী আমারি জগঠায় ক্ষময় অপরাধ ক্ষময় অপরাধ অসুর পে মারো জারে আবার দয়া হয় গো তারে অসুর পে মারো জারে আবার দয়া হয় গো তারে লালন বলে এই সংসারে লালন বলে এই সংসারে আমি কি তোর কে Radio Dinra 93.6 FM. এখন সময় বিকাল 5টা। Radio Dinra. Adda Buzz. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনি শুনছেন এবং দেখছেন রেডিও দিন রাত 93.6 FM। ফিদাজি আপনার সঙ্গে এবং চলছে আড্ডা বাজ। ঘড়ির কাটার সময় এখন এক্স্যাক্টলি বিকেল 5টা এবং আড্ডা বাজের শেষ ঘন্টায় আমরা চলে এসেছি। আর এই শেষ ঘন্টায় আমরা একবার গল্প গুজব করে টাটা বাই বাই করে চলে যাব। সো আপনি যদি আমাদের সঙ্গে জয়েন করতে চান তাহলে চলে আসুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রেডিও দিন রাত 93.6 FM এ। সেখানটায় আসলেই আপনি একটি লাইভ দেখতে পাবেন। সেই লাইভে কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারবেন আমার সঙ্গে। আর যদি আপনি আমাকে রেডিওয়ে টিউন করে থাকেন তাহলে চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0177770769 0177770769 এই নম্বরটাতে। দেখে আসি একটু হোয়াটসঅ্যাপের কি অবস্থা। আচ্ছা, মিমরা একটা ছবি এঁকে পাঠিয়েছে, সেই ছবিটা আমি দেখাবো, শো শেষে দেখাবো। আর লিখেছে হচ্ছে ভাইয়া, আপু অ্যান্ড আন্টি, এটা আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ মিমরা, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর কি লিখলো জানেন ভাইয়া? আর মাত্র একদিন পর আমার বার্থডে, ভেবেছিলাম আপনার শো থাকবে, কিন্তু আপনি তো এখন স্পোর্টস ফিড শোটা করেন না, তাই না? না, আমি তো এখন স্পোর্টস ফিডটা করি না। একদিন পর মানে হচ্ছে রোববার তোমার বার্থডে, রোববার তোমার এমনি ডে অফ থাকে। আচ্ছা, উইশ করে দেবো, কোনো সমস্যা নাই।
আমি না কোনো অ্যাডভান্স না, সোমবারের শোতে আমি উইশ করে দিব, নো ওয়ারিজ। আচ্ছা, এদিকে হচ্ছে রিপা লিখেছে আপুর ভয়েসটা অনেকটা সাদিয়ার মতো, খুব সুন্দর ভয়েস আপু, আমার জন্য একটা গান করেন। আপুর গান করা শেষ, মনে হচ্ছে খুব হ্যাপি ফ্যামিলি তোমরা, খুব খুব দোয়া আর ভালোবাসা রইলো, মনে হওয়ার কিছু নেই, আমরা আসলে হ্যাপি ফ্যামিলি। আচ্ছা, আঙ্কেল কেন নিয়ে আসলে না বলো? আঙ্কেল খুবই বিজি, আঙ্কেল আমাকে ডিচ করছে। আন্টি আঙ্কেলকে আমার সালাম জানাবেন আর অনেক দোয়া রইলো আঙ্কেলের জন্য, আর আমার জন্য দোয়া করবেন কারণ আমি অনেকটা সিক। ওকে, আর যাবো একবার ফেসবুক লাইভের কমেন্টে, দেখবো সেখানকার কি অবস্থা। এমডি ইশফাক আহমেদ লিখেছে দক্ষিণ হাওয়া সংটা প্লে করেন, শোটা শেষ হোক তারপর প্লে করবো। হাবিবুর সুমন লিখেছে ধন্যবাদ তোমাদের এত সুন্দর প্রোগ্রামের জন্য, থ্যাংক ইউ সো মাচ আপনাকে জয়েন করবার জন্য। অলরাইট, সো চলো আমরা একদম শোয়ের শেষ ভাগটাতে আমরা জাস্ট গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আমাদের শোটা শেষ হয়ে যাবে। সো তুমি একটা টপিক নিয়ে কথা বলছিলে গত ঘন্টায় অন ইউর ফেসে, যেটা হচ্ছে যে কথা কাটাকাটি হয়ে যায় বন্ধুর মতো মায়ের সঙ্গেও, শুনে একটু সেই ব্যাপারে কিরকম কথা কাটাকাটি হয় এবং সেটা কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে? না না, পর্যায় পর্যন্ত বলতে ওরকম পর্যায়ে কখনো যাওয়া হয় না, কিন্তু কথা কাটাকাটি তো হয় টুকটাক। যেমন এখন ওই যে আম্মু যেমন বলো সারাদিনই পড়ায়, পড়াইতে পড়াইতে তো একটু মাথা গরম হয়েছে, এত বলতেছি তুমি বুঝতেছো না কেন আম্মু, এই যে এই টাইপের জিনিসটা আর কি। আবার অনেক সময় এমন হয় যে আমার যে ভাই আছে, সে হয়তো কিছু একটা করলো, সেটা আম্মু ভুল বুঝে সেটাকে নিতে 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 অনেক দূর নিয়ে চলে গেলাম, বলি যে তুমি আগে ওকে জিজ্ঞেস করো, দেন তুমি থিঙ্ক করো। না, সে আগে থিঙ্ক করে নিবে, তারপরে আসলে পরে বকা দিবে, সেটা তো আমি ঠেকাই। ওই সময় যে আমাদের একটু হিটেড কথাবার্তা হয়, তোমার পর্যন্ত পৌঁছানোর আগে যে একটা হিটেড কথাবার্তা, ওইটা আর কি। তারপরে আসার পরে বললাম না ও হাইড করে, আমি হাইড করি না কিছু, আমি হাইড করি না কিছু, আমার সবই ওপেন আপ, কিছু বলতে পারতেছি না। না না না, আমি কিছু হাইড করি না, হাইড করার জন্য না। আমি যে তোমাকে কি বলে অনেকগুলো প্রেম করে তুমি কি স্বাভাবিকভাবে নিবা, এটা তুমি টেনশনে মরে যাও, এই জন্য বলি না। আমার পরে ছবি দেখতে হয়, দেখতে হয় যে কে কে গেছিল কোথাও ঘুরতে। ও আচ্ছা 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 আচ্ছা, একবারে সবার কথা তো মনে থাকে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তখন খালি প্রাইম নাম্বারগুলো বলি যে এরা থাকতেছে, হ্যাঁ আমি প্রাইম নাম্বারগুলো, তার মানে তো যে খালি ওরাই থাকতেছে, প্রচুর মানুষ থাকবে, সবার নাম কি করে বলবো তোমাকে আমি? এই কমপ্লেন আমার লিসেনারও আছে, নাম ভুলে যাই। ওইটাই তোমার ওইটা নিয়ে হয়ে যায়, চিন্তা করবে কেন বললো না, ও কথা তো বলে নাই। আর সন্ধ্যার সময় আসতে দেরি হচ্ছে, কোথায় গেল, এই করতেছে সে করতেছে, এগুলো 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 না থিঙ্ক করতেছে। আমি আচ্ছা আম্মু ওয়েট, আগে জিজ্ঞেস করে নাও কই গেছে, বা ও তো কখনো এক্সপ্লেনেশন ছাড়া এটা করে না, বলছে হ্যাঁ তুমি সবসময় ওর পক্ষ নাও। আমি বলছি না, সবসময় ওর পক্ষ নেই না, সবসময় ন্যায়ের পক্ষে। আমি সবসময় বলি যে যেটা মানে দুই পক্ষ দুই দিক শুনে তারপর তুমি রাগ করো, আগে রাগ করে মাথা গরম করে দরকার আছে? এই যে এই সময়ের কথাবার্তাগুলো আসলে হিটেড হয়ে যায়। আবার মাঝে মধ্যে হ্যাঁ মা তো টেনশন তো করে, ওই যে বিয়ে করতেছো না কেন, হ্যাঁ আমি হয়তো অনেকবারই বলছি যে হ্যাঁ আমি এখন রাজি না, বাট ওই যে মা তো তার তো ইচ্ছা করে, সে ওইগুলা নিয়ে খুব বলে যে হ্যাঁ কেন করতেছ। তখন আমার হয়তো বা দেখা গেছে সবসময় তার মানুষের মন একরকম থাকে না, তখন হয়তো আমার মুডটা কোনো কারণে একটু ডাউন, তখন হয়তো এই কথাবার্তাগুলো শুনলে আমার একটু খারাপ লাগে, তখন হয়তো আমি একটু রিপ্লাই দিয়ে দিই। এই যে এই জিনিসগুলো একটু চলে আর কি। রাগ করে বলো মাঝে মাঝে দেখো, হ্যাঁ দেখো, হ্যাঁ রাগ করে বলি যে হ্যাঁ ফাইন দেখো, হ্যাঁ তার কি বলবো, ওটা মানে রাগের কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দেখো দিয়ে দাও, ওই যে মানে টিপিক্যাল ডায়লগ আছে না, হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও চলে যাবো, আচ্ছা থাকতেছি না, সবাই টিপিক্যাল ডায়লগ, হ্যাঁ টিপিক্যাল এগুলো তো একটু মাঝে মাঝে হয়, এই টাইপের জিনিসগুলো। ও আর একটা যেটা জিনিস, হ্যাঁ ওই মনে পড়লো এখন, হ্যাঁ বলো ফ্রেন্ডশিপ বলতে জিনিসটা ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আমাদের ফ্যামিলিতে খুব স্ট্রিক্ট, প্রাইভেসি, পার্সোনাল স্পেস। হাইড করা বলছিস না, প্রাইভেসি, পার্সোনাল স্পেস। ছবি যখন চলে আসে সেটা প্রাইভেসি থাকে কিভাবে? হ্যাঁ এটা পয়েন্ট রূপাই, না সব আমি বলছি না সব, কারণ পার্সোনাল স্পেস আমাদেরকে প্রচুর দেওয়া হয়, হ্যাঁ সবাই আমাদের পার্সোনাল স্পেস দেয়, এই জিনিসটা খুব মেইনটেইন করা হয়। এই যে মানে আম্মুরও আছে, হ্যাঁ আম্মুরও পার্সোনাল স্পেস আছে, আব্বুরও আছে, তোমার আমার সবারই আছে। ফ্রেন্ডশিপের সাথে সবকিছু শেয়ার করবো, ওকে ফাইন, কিন্তু কিছু বিষয় আছে যেটা একান্ত থাকা দরকার, এই জিনিসটা আমাদের ফ্যামিলিতে খুব মেইনটেইন করা হয়। এই যে উদাহরণ হিসেবে যদি বলি, মেসেঞ্জারে ধরো যে একজনেরটা আরেকজন দেখতেছে বা একজন আরেকজনেরটা মেসেঞ্জার চালাচ্ছে, এই জিনিসটা আমাদের মধ্যে কখনো হয় নাই। হ্যাঁ মানে আব্বু কখনো আমার ফোনের পাসওয়ার্ড চেক করে নাই, কখনো আমার ইনবক্স চেক করে নাই, বাট
সে আমাকে সবসময় জিজ্ঞাসা করছে রাত 9টা বাজে তুমি এখন কোথায়। কোথায় দ্যাট আই কল টেকিং কেয়ার অ্যান্ড নট বিং পজিটিভ। পজিটিভ, ইয়েস। সো এই প্রাইভেসিটা আমার ফ্যামিলি সবসময় মেনটেন করে, এটা এখনো মেনটেন করে, এটা মেনটেন করাই উচিত। কারণ এখন আসলে এই প্রাইভেসিটা প্রেমিক প্রেমিকারাও মেনটেন করে না, আমি একদম কোট করেই বলছি। এখন তারাও মনে করে ফেসবুক পাসওয়ার্ড কেন দিবে না, তাহলে কি 2 নাম্বারই করতেছে না, ব্যাপারটা সেরকম না। ইফ ইউ কনসিডার সেভিং দ্য 2 নাম্বারই ফ্রম টেকিং দ্য পাসওয়ার্ড, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি সেখানে ভুল লজিক খাটাচ্ছেন, সেটা আপনি প্রাইভেসি নষ্ট করছেন। যদি আপনার সেই বিশ্বাসটাই না থাকে সেই মানুষটার প্রতি, তাহলে ভালোবাসা আসবেই না সেখানে। লাভ, রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট, এই তিনটার ছাড়া একটা মানুষের সঙ্গে আপনি সংসার করতে পারবেন না। লাভ আছে প্রচুর পরিমাণে, রেসপেক্টও আছে, ট্রাস্ট নাই। ট্রাস্ট না থাকা মানে ইন এসেন্স রেসপেক্ট নাই, মানে তার কথাকে আপনি ট্রাস্ট করতে পারেন না, তাকে আপনি রেসপেক্ট করতে পারেন না। সো সেটা কখনোই ওয়ার্কআউট করবে না। ওই ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে ইনবক্স চেক করে কোনো কিছু হয় না। হলুদিয়া পাখি যখন উড়ে যাওয়ার তখন উড়ে যাবেই। ওকে, এবার শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে, শুধুমাত্র যে মানে বন্ধু বা সংসারের ক্ষেত্রে সেটা না, ফ্যামিলির ক্ষেত্রে জিনিসটা সব খাটে। ক্ষেত্রে রেসপেক্ট সবখানেই দেখাইতে হবে। আম্মু যেমন আমার প্রতি রেসপেক্ট দেখায়, তোমার প্রতিও দেখায়। এই জিনিসটা থাকতে হবে। ছোট বলে যে আমাদের রেসপেক্ট থাকবে না, বা এই যে টিনেজ বয়সটাতে আমরা কেন আমরা অন্যদিকে ডাইভার্টেড হয়ে যাইনি, কেন আমরা আম্মু বা আমাদের ফ্যামিলির দিকেই থাকছি, আমাদেরকে ওই রেসপেক্টটা দিছে। অনেক ফ্যামিলিতে তুমি দেখবা হয়তোবা সন্তান কোনো একটা ভুল করলো, সবার সামনেই শাসন, সবার সামনে। ওর যে একটা আত্মসম্মান বোধ আছে, নট ইগো, তার একটা সেলফ রেসপেক্টটা নষ্ট করলে তুমি সেটা ওর কাছ থেকে আশা করতে পারো না। কারেক্ট, কখনোই আশা করতে পারো না। মানুষ অনেকটা মৌমাছির মতো, যেখানেই মৌচাকে মধু পাবে সে সেখানেই থাকবে। যদি মধুটা ঘরের ভেতর থাকে, সন্তান অন্য কোথাও যায় না। আর যখন সেখানে মধু থাকে না, করলা চলে আসে, তখন সে মধু খুঁজতে অন্য কোনো জায়গায় চলে যাবে, সেটাই স্বাভাবিক। ওকে, এবার তোমার কাছে এক্সপেকটেশনস তোমার ফ্যামিলির কাছ থেকে আপকামিং ডেজে, কারণ সময় যত যাবে আমরা তত বড় হব, আস্তে আস্তে অনেক ধরনের যান্ত্রিকতা আসবে, অনেক ধরনের ব্যস্ততা আসবে। যত ব্যস্ততাই আসুক, যত বড়ই হোক, যত দূরেই যাও, আমার সাথে অ্যাটাচমেন্ট ঠিক থাকতে হবে। তুমি তো যাবা না দেশের বাইরে, কি করার? ফেয়ার অ্যাটাচমেন্ট বলছে। অ্যাটাচমেন্ট দাঁড়াও না, যাব না কেন, যাব, সময় সুযোগ আসলে যাব না কেন, কিন্তু এই যে এর আগে যেগুলি বললাম সেই জিনিসগুলি এখন আমি তো আজকে অন এয়ারই বলে দিলাম, এরপরে থেকে আমি এগুলি আশা করব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর ওই পাশ থেকে আমার বলতেছো কেন খালি? তোমার থেকে বেশি আসে, ও তো বাইরে থেকে আইসে আমার, ও তো বাসায় থাকে, ও না একদিনের জন্য বাইরে গেল, সে আইসা আমার পিছনেই ঘুরে, কি হয়েছে সেটা বলার জন্য। মুভি দেখতে গেছে সেখানে, ও না আমাকে এসে বলছে কি এক অবস্থা, তোমাকে তো পাইনি আগে, পরে ফোন দিয়ে আমাকে বললাম জানো একটা ঘটনা হয়েছে। হ্যাঁ, তো ঘটনা এখন আর বলবো না, বাসায় এসে বলবো। দিল তো আমার 12টা বাজে, এখন আমি টেনশন করো না, খারাপ কিছু না, এটা ঘটনা হয়েছে, মজার কাহিনী তোমাকে বলতে নিলাম, তুমি টেনশন করতে থাকো না। বাসায় এসে বলবো, বাসায় এসে বলবো। আমি ডাউট করছি হয়তো ওই ধরনের কিছু আর কি, বললো এই আর কি। ও তো এখনো আমার পিছেই ঘুরে। হ্যাঁ, তা এছাড়া কোনো এক্সপেকটেশন এর কাছ থেকে? ভালো একটা বিয়ে হয়ে যাক, আমি এটাই বের করতে চাচ্ছিলাম। ওকে, আর যাবে বাইরে সেটাও আমি তো চাই সে বাইরে যাক, আমি সেটাও চাই। আমি চাই না যে বাইরে যাওয়া বন্ধ করে দেই, সেজন্য যা কিছু করা দরকার সবই করা হচ্ছে। প্লাস পাশাপাশি আমার যেটা কথা, এটাও কেন হবে না। আচ্ছা, এখন যেহেতু যাওয়াটা একটু পিছাইছে করোনার কারণে, তাহলে সময় আছে, আমি কেন দেখবো না? দেখলেই তো আর হচ্ছে না, সে তো দেখতেও দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এবার আসি তোমার কাছে, তোমার কি এক্সপেকটেশন বলতে মানে আমরা যেমন আছি এখন যেন তেমনই থাকি, দেখো বেশি যেন কখনো মানে এর থেকে বেশি কখনো যেন নিচে নেমে না যাই। আচ্ছা, তেমন থাকি, হয়তোবা সময়ের প্রয়োজনে, পরিস্থিতির প্রয়োজনে দূরত্ব বাড়বে, অ্যাটাচমেন্ট বন্ডিং যেন না নষ্ট হয়। আচ্ছা, ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ফাইন লাইন আসলে, যে ওই অ্যাটাচমেন্টটা, ওই কানেক্টিভিটিটা, ওটা যেন সবসময় থাকে। সেইখানে আসলে দূরত্ব কোনো বাধা না, সেটা সবসময় সব জায়গা থেকে রক্ষা করা যায়। ফাইনাল ওয়ার্ডস, কেমন লাগলো আজকের শোতে এসে? আমি আগে বলবো? বলো। অনেক ভালো লাগলো, এটা তো ভালো লাগারই বিষয়, কিন্তু আমার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমি যে বললাম অনেক বেশি নার্ভাস ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে বলতে কখন যে অনেক বেশি কথা বলে ফেলছি তাও বুঝি নাই হয়তোবা। আর লিসেনাররা যথেষ্ট হাম্বল আর যথেষ্ট কি বলবো মানে সুইট, যে তারা এত সুন্দর কমেন্ট করে, That's why they are my listeners. মানে
লিফট আপ মুড লিফট আপ করার একটা বিষয় আছে না, তুমি যখন একটা মানুষকে কমপ্লিমেন্ট দিচ্ছ তখন তার ভালো লাগছে। তো এই দিক থেকে লিসেনাররা অনেক সুইট, সবাইকে অনেক থ্যাংক ইউ শোনার জন্য আসলে। ওকে, তোমার কাছে আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি। বলো, সমস্যা নেই, ইমোশনাল হও। আজকে একদিন ইমোশনাল হলে কি করার? আমার তো মানে তোমার প্রোগ্রামে আসতে পারছি, এটা তো আমি মানে কি বলবো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছে। না, শেষ ওয়াক্তে ইমোশনাল হওয়া যায়, বলো। বাট তারপর মানে এটাও আমার নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছে যে আমি আমার ছেলের একটা প্রোগ্রামে আমি নিজে গেস্ট হয়ে আসছি, ও হোস্ট, আমি গেস্ট। এটা আমার কি বলবো, আমার এই যাবৎ পাওয়া। হ্যাঁ, এরপরে হয়তো আরো বেশি পাবো, কিন্তু এই যাবৎ পাওয়ার মধ্যে হ্যাঁ আরো আছে, তোমার কবিতা শিখছে, ওখানে যাওয়া আসা, কিন্তু এটা আমার কাছে বেস্ট। এবং তোমার লিসেনাররা তো অবশ্যই তারা অনেক ভালো কমেন্ট করছে। সো দ্যাট ওয়াজ ইট। এই ছিল আজকের আড্ডাবাজ, ঘড়ির কাঁটায় 5:12। এবং আজকের মতো আয়োজনটা এখানেই গুটিয়ে ফেলবো, আজকের মতো গল্পের ঝুলি এখানেই শেষ করব। এবং আড্ডাবাজ এভাবেই চলবে, এভাবেই চলতে থাকবে। বন্ধুদেরকে নিয়ে নানান ধরনের বন্ধুত্বের গল্প শুনবো, নানান ধরনের আড্ডা শুনবো, এক এক রকমের বন্ধুত্বের রং শুনবো। আজকে যেমন একটা অদ্ভুত রকমের বন্ধুত্বের গল্প নিয়ে এসেছিলাম আড্ডাবাজে, সামনের শুক্রবার হয়তো অন্যরকম একটা বন্ধুত্ব নিয়ে আসবো আপনার কাছে। সো এভাবে করে আড্ডাবাজ চলবে, এভাবে করে এই সমস্ত কিছু চলবে। একটা জিনিস যেটা থেমে থাকবে না কখনোই, সেটা হচ্ছে বন্ধুত্ব। যতদিন বন্ধুত্ব থাকবে ততদিন আড্ডাবাজ থাকবে। সো ফিদার সঙ্গে আপনার আবারও কথা হবে সামনের সোমবার ঠিক রাত 10টার সময় ল্যাম্পপোস্টে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন এবং শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM।